শুনতে পাচ্ছ সবাই আমার কথা? হ্যালো? হচ্ছে। হ্যালো? ওকে, চলো আজকে তাহলে ক্লাস আমরা শুরু করি। আজকে বলেছিলাম তোমাদেরকে বায়োমেডিকেল ওয়েস্ট আমরা নোটস এর কথা বলছিলে। আমার কাছে বায়োমেডিকেলের কিছু নেই, স্টেরিলাইজেশনের যেটুকু আমার কাছে করা আছে তোমাদেরকে শেয়ার করছি, দেখো। ফার্স্টে কেউ একজন বলো তো স্টেরিলাইজেশন কি? আমরা কেন স্টেরিলাইজেশন করি বা স্টেরিলাইজেশন কি, কেউ একজন বলো। হ্যালো, শোনা যাচ্ছে না স্টেরিলাইজেশন। আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম, স্টেরিলাইজেশন একটা আমরা অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং দেয়ার স্পোর আর ডিস্ট্রয় করতে পারি, সেটাকে স্টেরিলাইজেশন বলছে। হ্যাঁ, আর স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশনের পার্থক্য কি তাহলে? শুধুমাত্র স্টেরিলাইজেশনের হচ্ছে মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং দেয়ার দেয়ার স্পোর গুলোকেও ডিস্ট্রয় করা হয়, আর ডিসইনফেকশনের স্পোর গুলোকে ডিস্ট্রয় করা হয় না, ডিস্ট্রয় করা যায় না। হ্যাঁ, তাহলে স্টেরিলাইজেশনের মাধ্যমে আমরা মাইক্রো অর্গানিজম গুলোকে destroy করছি, সাথে তার স্পোরটাও ডিস্ট্রয় হচ্ছে। কিন্তু ডিসইনফেকশনে শুধু আমরা প্যাথোজেন মাইক্রোবস যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করতে পারছি, কিন্তু তাদের কোনো স্পোরকে আমরা ডিস্ট্রয় করতে পারছি না। আর অ্যান্টিসেপটিক কি? অ্যান্টিসেপ্টিক একটা সলিউশন যেটা মাধ্যমে মানে গ্রোথ অফ ইনফেকশিয়াস মাইক্রো অর্গানিজম ইজ হ্যাড বিন স্টপড। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হচ্ছে একটা সাবস্টেন্স যেটার মাধ্যমে আমরা মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে ইনহিবিট করতে পারি। তাহলে এবার ডিসইনফেক্টেন্ট আর অ্যান্টিসেপটিক এই দুটোই তাহলে একই জিনিস হয়ে গেল, যে এটার মাধ্যমে আমরা কি করি, মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করি, বা মাইক্রো অর্গানিজম কিল করছি, আর একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে আমরা ইনহিবিট করছি। তাহলে কোনটা দিয়ে আমরা কি করব, মানে এই দুটোর তাহলে পার্থক্য? লিভিং একটা হচ্ছে নন লিভিং। যেখানে হ্যাঁ, বলো বলো। হ্যালো? হ্যাঁ, মানে দুটো ডিফারেন্সের মধ্যে এটাই ডিফারেন্স আছে, নন লিভিং অবজেক্ট গুলোকে কিল, লিভিং অবজেক্টের উপরে যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে সেগুলোকে কিল করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডিসইনফেক্টেন্ট কি করছে, নন লিভিং অবজেক্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি ডিসইনফেক্টেন্ট, আর লিভিং অবজেক্টের জন্য আমরা কি ইউজ করছি, অ্যান্টিসেপটিক। আর ডিসইনফেক্টেন্ট কি করছে, আমাদের মাইক্রো অর্গানিজমের গ্রোথটাকে ইনহিবিট করে, আর অ্যান্টিসেপটিক কি করে, আমাদের মাইক্রো অর্গানিজম কিল করে, কিন্তু দুজনের কেউই আমাদের স্পোর কিল করতে পারে না। ঠিক আছে? এবারে দেখো, তিনটে দিয়েছি আমি, ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিওস্টেসিস। এগুলো কি? ভাইটাল হচ্ছে যেটা ব্যাকটেরিয়াকে কিল করতে পারছে, ব্যাকটেরিওস্ট্যাটিক কি, যেটা আমাদের ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশনকে বন্ধ করতে পারছে, আর ব্যাকটেরিওস্ট্যাটিস কি, আমাদের গ্রোথ, মানে ব্যাকটেরিয়াকে না কিল করে তাদের গ্রোথটাকে ইনহিবিট করছে। ঠিক আছে? এবার বলো, তোমাদের জানা মতে স্টেরিলাইজেশন কতগুলো মেথডের মাধ্যমে হয়? স্টেরিলাইজেশন আমরা কি কি মেথডে করি?
Chemical ফিজিক্যাল method এ মেথড আর কেমিক্যাল মেথডের মধ্যে আছে ওই যে বলো। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যালো। ম্যাডাম ফিজিক্যাল মেথড আর কেমিক্যাল মেথড, এবার ফিজিক্যাল মেথডের মধ্যে আছে ফিল্টারেশন, রেডিয়েশন, অটোক্লেভ। হ্যাঁ, কেমিক্যাল মেথড। আর কেমিক্যাল মেথডের মধ্যে আছে যেমন ফেনল, তারপরে অ্যালডিহাইড, গ্লুকারলডিহাইড। এগুলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো এবার একটু ডিটেলস দেখে নাও ফিজিক্যাল মেথডে। তাহলে ফার্স্ট আমরা কি দেখছি? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন একটা মেথড। ফিল্ট্রেশনে কি করা হচ্ছে, যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলোকে একটা মেমব্রেনের মাধ্যমে ফিল্টার আউট করা হচ্ছে। ঠিক আছে, একটা মেমব্রেন নেওয়া হয় যেগুলোর মধ্যে থেকে কি হয়, আমাদের মাইক্রোবস গুলো পাস করতে পারে না, এরকম একটা ফিল্টার মানে একটা ফিল্ট্রেশন মেমব্রেন নেওয়া হয়, যেটার মাধ্যমে ফিল্ট্রেশন করলে কি হয়, মাইক্রো অর্গানিজম গুলো আমাদের পাস করতে পারে না, এইভাবে ওটাকে মাইক্রো অর্গানিজম মুক্ত করা হয়। এবার সেখানে কি মেমব্রেন ইউজ করা হয়? নাইট্রোসেলুলোজ মেমব্রেন। এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনটা ফিল্ট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আবার দুটো মেথডে করা হয়, একটা হচ্ছে এইচইপিএ আর একটা ইউএলপিএ। এইচইপিএ তে কি হয়, এটা হাই এফিসিয়েন্সি, যেটার মাধ্যমে আমরা 99.97% ফিল্ট্রেশন করতে পারি। যেখানে মানে এইটা কোন মাইক্রো অর্গানিজম গুলোর ক্ষেত্রে ইউজ করে, যাদের মানে যারা হচ্ছে 0.3 অ্যাংস্ট্রম বা তার বেশি, যেগুলোর মাইক্রো অর্গানিজমের সাইজ, সেইগুলোকে আমরা ফিল্টার করতে পারি। আর ইউএলপিআরটা কি হয়, আলট্রা লো পার্টিকেল, মানে যেগুলো তার থেকেও ছোট, মানে 0.12 অ্যাংস্ট্রম এরকম যেগুলো, সেইগুলোকে আমরা ইউএলপি এর দ্বারা ফিল্ট্রেশন করতে পারি। তাহলে ইউএলপি দিয়ে যদি আমরা ফিল্ট্রেশন করি, সেই ক্ষেত্রে 99.99% আমাদের মাইক্রো অর্গানিজমকে রিমুভ করা যায়। তাহলে ফিল্ট্রেশনে আমরা কি ইউজ করি? মেমব্রেন, নাইট্রোসেলুলোজ মেমব্রেন ইউজ করছি। আর কি মেথডে করা হচ্ছে? একটা এইচইপিএ আর একটা ইউএলপিএ। মেমব্রেনটাকে যখন ইউজ করা হয়, কিছু কিছু আমাদের ভাইরাস বা মাইক্রোপ্লাজমা আছে, কোনো সেলুলার মেমব্রেন থাকে না, তারা কি হয় করতে পারে, তাহলে সেইগুলোকে আমরা ফিল্টার করতে পারি না এই মেথডের সাহায্যে। এটা হচ্ছে এই মেথডের ড্রব্যাক। ওকে, কোনো কনফিউশন? চলো তাহলে নেক্সট কি আছে দেখি। নেক্সট আসছে হিট। এবার হিটের আবার দুটো হয়, তোমরা এটা জানো, একটা ড্রাই হিট আর একটা হচ্ছে কি ময়েস্ট হিট। ড্রাই হিটটা আমাদের কি করে? ড্রাই হিট আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি? যে কোনো মেটালিক ইনস্ট্রুমেন্ট বা এগুলোর জন্য আমরা ড্রাই হিটটা ইউজ করি। ড্রাই হিটের আবার কিছু কিছু মেটালিক অবজেক্ট যেমন নিডিল, ফরসেপস, এগুলোকে স্টেরিলাইজ করতে ইউজ হয়। ফ্লেমিং এ কি হয়, গ্লাস স্লাইড, যেগুলোতে আমরা কিছু স্লাইড যেগুলো হয়, সেগুলোতে ফ্লেমিং ইউজ হয়। ইনসিনারেশন তোমরা সবাই জানো, আমরা ইয়েলো বাকেটে যেই বিএমডব্লিউ ওয়েস্ট গুলোকে ডিসকার্ড করি, সেগুলোকে আমরা কি করে, সেগুলো কিভাবে লাস্ট অব্দি ডিসকার্ড করা হয়? ইনসিনারেশনের মাধ্যমে। তাহলে ইনসিনারেশনে কি কি যায়? যে কোনো আমাদের মানে অ্যানাটমিক্যাল ওয়েস্ট যেগুলো, সেগুলো সয়েল, ড্রেসিং, প্যাথোলজিক্যাল মেটেরিয়াল, এগুলো সমস্ত কি হয়, ইনসিনারেশন করা হয়। আর একটা হচ্ছে হট এয়ার ওভেন, এই নামটা সবাই শুনেছো। এবার বলো তো, হট এয়ার ওভেনের টেম্পারেচার বলো। হট এয়ার ওভেনে আমরা কত কত টেম্পারেচার ইউজ করি? ইউজ করি 2 ঘন্টা ধরে। আহ শোনা গেল না, আরেকবার বলো। 160 ডিগ্রিতে আমরা 160 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, 170 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা 1 ঘন্টার জন্য ইউজ করি, আর 160 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সেটা আমরা 2 ঘন্টার জন্য ইউজ করি। ঠিক আছে, এবার হট এয়ার মানে কিরকম, মানে কি আমরা স্টেরিলাইজ করতে পারি? যেগুলো আমাদের ময়েস্ট হিট বা মানে ময়েস্ট হিটে নষ্ট হয়, সেই রকম যে মেটেরিয়ালস গুলো আছে, সেগুলোকে আমরা হট এয়ার ওভেনে স্টেরিলাইজ করি। ওকে, কি কি সেগুলো? যেমন শার্প ইনস্ট্রুমেন্ট, গ্লাস ওয়্যার,
এইগুলোকে আমরা ইউজ করি, ঠিক আছে। কটন, সোয়াব, পেট্রোলিয়াম কিছু প্রোডাক্টস, এগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা হট এয়ার ওভেনের মাধ্যমে স্টেরিলাইজ করি। তাহলে ড্রাই হিটার কতগুলো পেলাম আমরা? 4টে পেলাম। কি কি? রেড হিট, ফ্লেমিং, ইনসিনারেশন আর একটা হট এয়ার ওভেন। নেক্সট হিসেবে আসছে আমরা ময়েস্ট হিট। ময়েস্ট হিটের আবার 3টে মেথড আছে, ঠিক আছে। একটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, একটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কি কি হয়? পাস্তুরাইজেশন, ভ্যাকসিন বাথ, ইনস্পিশেশন আর এই তিনটে হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়। এগুলো ব্যাপারে তোমরা কেউ জানো কিছু? পাস্তুরাইজেশন কত ডিগ্রি টেম্পারেচারে হয় বলো তো? ম্যাম 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ধরে। হ্যাঁ, আর 60 to 70 ডিগ্রি বলতে পারি, 30 মিনিট ধরে করতে হয়, ঠিক আছে। এটা পাস্তুরাইজেশনে আমরা, যেটা হ্যাঁ বলো। ম্যাম যেটা হোল্ডার মেথড এটাকে বলছে কি? হ্যালো, বুঝতে পারলাম না, একবার বলো। মানে পাস্টারাইজেশন অফ দ্য মিল্ক 63 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট। হ্যাঁ, ওটা তুমি যেটা বলছো করছি। মিল্কের ক্ষেত্রে ওটা আমরা করি। আর যেটা আমাদের মিল্কের ক্ষেত্রে তুমি যেটা বলেছো সেটা, আর যেটা হচ্ছে আমাদের হসপিটালে পাস্টারাইজেশন ইউজ হয় সেক্ষেত্রে 60 to 70 ডিগ্রি টেম্পারেচার 30 মিনিট ধরে ইউজ হয়। এগুলো কিসে ইউজ হয় বলতো? রেসপিরেটরি ইকুইপমেন্ট বা অ্যানাস্থেসিয়া যে ইকুইপমেন্ট, এগুলোকে স্টেরিলাইজ করতে ইউজ হয়, ঠিক আছে। কিন্তু এটাতে কি হয়, যেগুলো হিট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, মানে যেগুলো হিটে থাকে, যে ব্যাকটেরিয়া গুলো হিট রেজিস্ট করে বা হচ্ছে স্পোর, এইটা পাস্তুরাইজেশনে আমরা কিল করতে পারি না। নেক্সট হচ্ছে এই দুটো দেখে নাও, ভ্যাকসিন বাথ আর ইনস্পিশেশন। ভ্যাকসিন বাথে কি হয়? এটাতেও হচ্ছে মানে এটা নন স্পোরিং ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলোকে কিল করতে পারে। এটার টেম্পারেচার থাকে 60 ডিগ্রি, 1 আওয়ার ধরে হয়। আর ইনফিউশন হচ্ছে এগ বেসড কালচার মিডিয়া, যেগুলো কালচার মিডিয়াকে কিল করতে লাগে। এটার টেম্পারেচার কত থাকছে? 80 to 85 ডিগ্রি। এটা 30 মিনিট ধরে, এটা কি হয় আমাদের 3 ডেজ ধরে করতে হয়, মানে 3 দিন 30 মিনিট করে 8 to 85 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টেরিলাইজ হয়, ঠিক আছে। নেক্সট চলো। নেক্সট হচ্ছে কি আছে, এবার হচ্ছে আমাদের 100 ডিগ্রি টেম্পারেচারে কি হয়। 100 ডিগ্রি টেম্পারেচারে একটা কমন হচ্ছে, যেটা তোমরা সবাই জানো, বয়েলিং। বয়েলিং এ আমরা কি করি? এই বয়েলিং এর টেম্পারেচারটা এখানে 1000 হয়ে গেছে, ঠিক আছে, এটা 100 হবে। বয়েলিং এ আমরা কি করি? বয়েলিং এর মাধ্যমে, বয়েলিংটা হচ্ছে আমাদের একটা এমার্জেন্সি মেথড, ঠিক আছে। মানে যখন হয়তো কোনো ইকুইপমেন্ট আমাদের এমার্জেন্সি সিচুয়েশনে দরকার, অটোক্লেভ করার কোনো টাইম নেই, তখন আমরা কি করি? বয়েলিং করি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 to 30 মিনিট। যেটা সার্জিক্যাল নিডলস, গ্লাসওয়ার, এগুলো বা বেবি বটলস, যেটা তোমরা সবাই দেখো বাড়িতে আমরা করে থাকি, বাচ্চাদেরকে খাওয়ানোর আগে বটলস গুলোকে আমরা বয়েল করে নিই। লিনেন, এগুলো যদি আমাদের এমার্জেন্সি সিচুয়েশনে দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি? বয়েলিং মেথডটা ইউজ করি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 to 30 মিনিট ধরে। আর একটা কি আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, টিন্ডেলাইজেশন। টিন্ডেলাইজেশনটাও হচ্ছে আমাদের কি হয়, কালচার মিডিয়া স্টেরিলাইজ করতে ইউজ হয়। এটাও ওই একই আগেরটার মতন, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট ধরে 3 সাকসেসিভ ডেজে আমাদেরকে করতে হবে, তারপর এটা স্টেরিলাইজ হবে, ঠিক আছে। তারপরে আসছে কি স্টিমের, মানে নর্মাল স্টিম। নর্মাল স্টিম কিসে ইউজ হয়? এটাও কালচার মিডিয়া স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। নেক্সট দেখো, যেটা সব থেকে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? 100 ডিগ্রি টেম্পারেচারের ওপরে। এবার 100 ডিগ্রি টেম্পারেচারের ওপরে কিন্তু প্রেসার ক্রিয়েট, মানে বেশি প্রেসার ক্রিয়েট করে যখন স্টিম তৈরি করা হচ্ছে, যেটা আমাদের
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হুম। তবে কি হচ্ছে, তাহলে স্টিম আন্ডার প্রেসার, যেখানে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি টেম্পারেচার দেওয়া হচ্ছে আন্ডার প্রেসারে। কেন কি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের স্পোর গুলোকে কিল করতে এনাফ নয়। তাই জন্য যখন আমাদের স্পোর কিল করতে হচ্ছে, তখন কি করতে হয়, আমাদের 100 ডিগ্রি টেম্পারেচারের বেশি টেম্পারেচারে সেটাকে স্টেরিলাইজ করতে হয়। তার জন্য কি হয়, আমরা কি করি, আন্ডার প্রেসার স্টিম ইউজ করি। এই পদ্ধতিটার নামই কি, অটোক্লেভিং। অটোক্লেভিংটা হচ্ছে আমাদের একটা বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন। এটা স্পোরও কিল করতে পারে। এবার তোমরা সবাই জানো আশা করি অটোক্লেভিং এর টেম্পারেচার, প্রেসার আর টাইম। বলো, কেউ একজন বলো অটোক্লেভিং এর টেম্পারেচার, প্রেসার, টাইম। স্যার, আর হচ্ছে 10 to 30 মিনিটস। শোনা গেল না, আরেকবার বলো, শোনা গেল না, আরেকবার বলো। হ্যালো। হুম। অটোক্লেভিং এর টেম্পারেচার আমরা এটা সবাই জানি, 121 ডিগ্রি সেন্টিগ্রেড। কত প্রেসার থাকে, 15 পাউন্ড, আর 15 মিনিট টাইম ধরে, 15 to 30 মিনিট টাইম ধরে অটোক্লেভিংটা করা হয়। যেরকম মানে যেরকম জিনিসের জন্য যেরকম টাইম দরকার সেটা করা হয়। কিন্তু এটা মেন আমাদের মনে রাখতে হয় কি, 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 15 পাউন্ড প্রেসার, 15 মিনিট টাইম। ঠিক আছে, এবার টেম্পারেচারটাও একটু এদিক ওদিক হয়, 121 to 135 ডিগ্রি সেন্টিগ্রেড করা যায়, আর টেম্পারেচারটাও 15 to 30 মিনিটস করা যায়। ঠিক আছে। এবার অটোক্লেভিং এ আমরা কোন কোন আইটেম স্টেরিলাইজ করি, মানে সমস্ত আইটেমই অটোক্লেভিং এর মাধ্যমে স্টেরিলাইজ করা হয়, একমাত্র যেগুলো শার্প ইনস্ট্রুমেন্ট সেগুলোকে বাদ দিয়ে। ঠিক আছে, শার্প ইনস্ট্রুমেন্ট গুলোকে বাদ দিয়ে সমস্ত কিছুই অটোক্লেভিং করা হয়। এবার কেউ একজন বলো তো, ওটিতে ধরো কোনো আর্টারি ইউজ হচ্ছে, মানে কোনো একটা আর্টারি ধরো ইউজ হচ্ছে, যেটাতে হচ্ছে ব্লাড লেগে গেছে। ব্লাড লেগে যাওয়ার পরে তুমি সেই আর্টারিটাকে কিভাবে স্টেরিলাইজ করবে? ধরো কোনো নন শার্প আর্টারি, যেটাকে নন শার্প আর্টারি, যেটা শার্প ইনস্ট্রুমেন্ট নয়, সেটাকে ইউজ করবো। বলো, কেউ একজন বলো। ফার্স্টে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে সাইডেক্স এর মধ্যে দেবো। যদি 15 to 20 মিনিটস দেওয়া হয় তাহলে ডিসইনফেক্টেড হবে, আর যদি 10 আওয়ার্স এর বেশি দেওয়া হয় তাহলে স্টেরিলাইজড হবে। তুমি সেটাকে অটোক্লেভিং করবে না? ওয়াটার দেন সোপ ওয়াটার দেন রানিং ওয়াটার করে দেন তারপর অটোক্লেভ হবে। ফার্স্টে আমরা 2% গ্লুটারালডিহাইডে ওটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটস এর জন্য। ঠিক আছে, তারপরে আমরা সেটাকে সোপ এবং রানিং ওয়াটারে ধোবো, তারপর সেটাকে আমরা অটোক্লেভে পাঠাবো। ঠিক আছে। যখনই কোনো ব্লাড বা বডি ফ্লুইড লেগে যাবে, হুম। আগে আমাদের সেটাকে কেমিক্যাল মেথডে পরিষ্কার করতে হবে, তারপরে আমরা সোপ অ্যান্ড রানিং ওয়াটারে ধোবো, তারপর অটোক্লেভ করবো। ঠিক আছে। আর অটোক্লেভ 3টে টাইপের হয়, এটা একটু মনে রাখবে। আয়রন জ্যাকেট টাইপ, লো প্রেশার লো টেম্পারেচার টাইপ, আর হাই প্রেশার হাই ভ্যাকুয়াম টাইপ। এবার অটোক্লেভে যে স্পোর গুলো আমরা বললাম যে স্পোর আমরা কিল করে ফেলি, অটোক্লেভের পরে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা মানে সেই ব্যাকটেরিয়াটাকে যদি আমরা দেখি সেটা কিল হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো অটোক্লেভিং ঠিকঠাক হয়েছে। কেউ জানো কি সেই ব্যাকটেরিয়াটার নাম? দেখো, এই যে ব্যাকটেরিয়াটা এখানে লেখা আছে, এইটা হচ্ছে জিওব্যাসিলাস
স্টিরোথার্মোফিলিয়াস, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াটাকে আমরা বায়োলজিক্যাল ইন্ডিকেটর হিসেবে ধরি, যেটা কি হয় 121°C 12 মিনিট অটোক্লেভিং এ এটা মানে এটাকে মারা যায়। 121°C 12 মিনিট অটোক্লেভিং করলে এটা মারা যায়। তাহলে এটা যদি দেখি আমরা এই মানে ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট নেই, তাহলে বুঝবো আমরা অটোক্লেভিং ঠিকঠাক হয়েছে। এটাকে তাই জন্য অটোক্লেভিং এর বায়োলজিক্যাল ইন্ডিকেটর ধরা হয়, ঠিক আছে? আর বলো, আর কেউ কিছু জানতে চাও অটোক্লেভিং থেকে? কোনো কনফিউশন এতক্ষণ যেটা হলো তার মধ্যে কোনো কনফিউশন? ম্যাম বলছি, আপনি যে বললেন না যে আর্টারিতে যে ব্লাডটা লেগে আছে সেটা কিভাবে অটোক্লেভ করবেন, ম্যাম ওটা ওই সোপ অ্যান্ড ওয়াটারে ধোয়ার পরে গ্লুটালডিহাইডে মানে ডিপ করব? আর একবার বলো, আমি শুনতে পেলাম না ঠিক করে। আপনি বললেন তো যে সোপ অ্যান্ড ওয়াটারে ওয়াশ করার পরে সেটাকে 10 to 30 মিনিট হচ্ছে, যদি 10 মিনিট ধরে গ্লুটালডিহাইডে ডিপ করবেন, তারপরে সেটা অটোক্লেভে যাবে। হ্যাঁ, ম্যাম গ্লুটালডিহাইডে গ্লুটারালডিহাইডও দেওয়া যায়, বা আমাদের ওয়ার্ডে বা যেখানে আমরা কাজ করি সেখানে মেইনলি প্রেজেন্ট থাকা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, হ্যাঁ সেটাতেও ডিপ করা যায়, ঠিক আছে? হ্যাঁ ওটাই বলছিলাম। ম্যাম বলছি যে আমি এখনই জয়েন হলাম, তো ফার্স্টে আমরা ওই আটারিটাকে আমরা প্রথমেই 1% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ডিপ করে রাখার পর তারপরে সোপ অ্যান্ড ওয়াটারে ক্লিন করার পর তারপরে আবার ড্রাই করে তারপর অটোক্লেভ। তারপর আমরা অটোক্লেভে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা গ্লুটারালডিহাইড বা হচ্ছে একটু মিউট করো হাইপোক্লোরাইড সলিউশনে হচ্ছে আমরা ডিপ করব, তারপরে সোপ অ্যান্ড রানিং ওয়াটারে ধোবো, তারপরে ড্রাই করে তারপর সেটাকে অটোক্লেভ করব, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, বলছি মানে রিসেন্টলি একটা ওই মানে আমি একজনের কাছে জানছিলাম, ওই ইয়েতে হ্যাঁ সমস্ত ট্রেনিং হয় ওদের ওখানে, শিখিয়েছিল যে প্রথমে যে মানে ব্লাড লাগছে কোনো ইনস্ট্রুমেন্টে অটোক্লেভে পাঠানোর আগে ওটা এমনি রানিং ওয়াটারে ধুয়ে তারপর সোপ অ্যান্ড ওয়াটারে রানিং ওয়াটারে আগে ডিপ করে রাখবে, দেন সোপ অ্যান্ড ওয়াটারে সেটাকে ক্লিন করে আবার রানিং ওয়াটারে ধুয়ে সেটাকে হাইপোক্লোরাইড সলিউশনে ডিপ করবে, দেন ড্রাই করে সেটাকে অটোক্লেভে পাঠাবে। এরকম মানে ইয়ে হচ্ছে নাকি? হ্যাঁ ম্যাম, আমিও এটাই শুনেছিলাম যে প্রথমে ওটা রানিং ওয়াটারে ধুয়ে তারপর সোপ অ্যান্ড ওয়াটারে ধুয়ে তারপরে হচ্ছে যে হাইপোক্লোরাইডে দিয়ে দিয়ে তারপরে autoclave। ম্যাম ওই যে স্কিল ল্যাব ট্রেনিং গুলো হয় না, ও মানে ওখানেই আমি এই জিনিসটা শুনেছি, মানে ওই আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমরা ওয়ার্ড বা ওটিতে কাজ করি। থাকবে যেহেতু হ্যাঁ ওটাই বলছি, একটু মিউট করো, আমি বলছি। করবো তারপর আমরা রানিং ওয়াটারে ধোবো ম্যাম, মানে তাই তো, মানে হ্যাঁ এটাই তো ওটাই বলেছিলাম। বলছি, একটু মিউট করো, আমি বলছি। হ্যাঁ, ফার্স্টে যখন একটা ওটি বা কিছু হলো, একটা বডি ফ্লুইড লেগে আছে কোনো ইনস্ট্রুমেন্টে, তখন তুমি সেটাকে রানিং ওয়াটারে ধোবে, সেখানে তুমি হাত দিয়ে ধুচ্ছো, সেখানে তুমি তো কন্টামিনেটেড হয়ে যাবে না? তাহলে আগে সেটাকে আমার ডিসইনফেক্টেড করতে হবে। তার জন্য ফার্স্টে আমি কোনো সলিউশনে ডিপ করব, তারপর সেটা ডিসইনফেক্টেড হবে 10 মিনিট ডিপ করে রাখার পর, তারপর সেটাকে আমরা ধোবো। মানে আমরাও যখন ওয়ার্ডে কাজ করেছি বা ওটিতে কাজ করে ইনস্ট্রুমেন্ট গুলোকে ডিপ আমরা রানিং সোপ ওয়াটারে ধুতাম। কিন্তু তুমি স্কিল ল্যাবে এটা শুনেছো বলছো, আমি তাহলে একবার কনফিউশন ক্লিয়ার করবো, বাট এটা আমার জানা নেই। যখন অলরেডি ম্যাম বলো। ওটা মানে মানে একটা বাকেট নাকি ওদের মানে ওখানে রাখতেই হবে, যে প্লেন ওয়াটারের বাকেট, সেখানে ডিপ করে নিতে হবে, দেন মানে এরকমই বলছিল। আমি তো নিজে করিনি, প্লেন ওয়াটারে যদি, হ্যাঁ তুমি বলো প্লেন ওয়াটারে, তুমি জেনারেল নলেজ থেকে বলো, প্লেন ওয়াটার যদি আমরা ডিপ করি সেটাকে ডিসইনফেক্টেড হবে? না না ম্যাম, দিয়ে হচ্ছে প্লেন ওয়াটারে ডিপ করে রাখছে কিছুক্ষণ, দেন হচ্ছে মানে আমি যেটুকু শুনেছি ম্যাম, তারপরে হচ্ছে সোপ অ্যান্ড ওয়াটারে ক্লিন করছে, দেন আবার প্লেন ওয়াটারে ডিপ সোপ অ্যান্ড ওয়াটারে রানিং যখন ওয়াটারে। ক্লিন করেছে, ক্লিন করার পরে যদি আমি তাকে ইনফেক্ট করি, তাহলে মানে আমি যেহেতু আগে ক্লিন করছি, আমি তো কন্টামিনেটেড হচ্ছি না, আমি তারপর তো অটোক্লেভিং এ পাঠাবোই, তারপর আর আমার ওটাকে ডিপ করে রাখার প্রয়োজন কি আছে? ওই যে তোমাকে বলেছে বাকেটটা একটা থাকে, বাকেটে নর্মাল ওয়াটার থাকে যেটার মধ্যে ডিপ করে, ও মানে যে বলেছে আমি জানি না, এটা আমার জানা নেই। আমি যেটুকু জানি আগে ডিপ করতে হয়, তারপরে রানিং ওয়াটার বা সোপ ওয়াটারে ধোবো, তারপর আমরা অটোক্লেভিং এ পাঠাবো। কিন্তু আগে
মানে ওই যে নর্মাল ওয়াটারটা যে তোমাকে বলেছে ওটা কি সে গুলিয়ে ফেলেছে নাকি একটু মানে জিজ্ঞেস করে ক্লিয়ার করে যে ওটা নর্মাল ওয়াটার ছিল নাকি কোনো সলিউশন ছিল যে বাকেটটাতে আগে ডিপ করছে। ওটা তো 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ধরে ইমার্জ করে রাখছে, মানে ডুবিয়ে রাখছে। তারপরে হচ্ছে গিয়ে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে রানিং ওয়াটার ওয়াশ করে নিয়ে তারপরে সেটাকে ড্রাই করে তারপর হচ্ছে 2% গ্লুটারাল জিহাইডে না তারপরে আর ইয়ে করার দরকার নেই, তারপর আমরা অটোক্লেভ করবো, ঠিক আছে? তুমি তোমার যেটা কনফিউশন আছে তাকে একটু জিজ্ঞেস করো, আমি একটু দেখবো যদি কিছু ঠিক ভুল আছে হয়। ম্যাম। ম্যাম সার্জিক্যাল গ্লাভসটা আরেকবার বলুন। হ্যাঁ দিদি, আমিও তো সেটাই হ্যাঁ, শুনেছি একবার যে কি এই সাব ইনস্ট্রুমেন্ট অটোক্লেভিং করছে। শুনতে কিন্তু পেলাম। দিদি আমি কি বলছি, সেটা কি 2% গ্লুটারাল জিহাইডে রেখে দেবো নাকি সেটাকে আবার সাব ইনস্ট্রুমেন্ট জন্য কি আমাকে অটোক্লেভে পাঠাতে পারি? আরেকবার বলো, আমি শুনতে পেলাম না। বলছি যে হ্যালো, আমি তো জানি আর কি, শুনছি যে সাব, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ বলছি হ্যাঁ কি বলো। কোনো একটা আর্টারি বা হচ্ছে কি একটু সিজারি ধরি সেটা কি আমরা সাব ইনস্ট্রুমেন্ট জন্য আমাকে সেটা অটোক্লেভে পাঠাতে পারি নাকি আমরা 2% গ্লুটারাল জিহাইডের মধ্যে আর কি ডিসইনফেক্ট করে নেব? না, শার্প ইনস্ট্রুমেন্ট আমরা অটোক্লেভে পাঠাবো না, শার্প ইনস্ট্রুমেন্ট আমরা 2% গ্লুটারালডিহাইডে স্টেরিলাইজ করে নেবো, ঠিক আছে? শার্প ইনস্ট্রুমেন্ট অটোক্লেভ হয় না, কারণ ওটা হিট দিলে ওটা শার্পনেসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? দিদি গ্লাভসটা আরেকবার বলে দেবে তো, গ্লাভসটা সার্জিক্যাল গ্লাভস যেগুলোতে ব্লাড হ্যাঁ, লেগে থাকছে। সার্জিক্যাল গ্লাভ যদি ব্লাড লেগে থাকে এটারও সেম প্রসেস, আগে আমরা 0.5% হাইপোক্লোরাইড সলিউশনে ডিপ করে রাখবো, তারপর সেটাকে ওয়াশ করে তারপর অটোক্লেভিং এ পাঠাবো। যে কোনো বডি ফ্লুইড যেটাতেই লেগে থাকবে সেটাকে আগে আমরা ডিসইনফেক্টেন্ট করবো, নাহলে সেটা আমরা অটোক্লেভিং এ ডিরেক্ট পাঠাতে পারবো না, সেটাকে আমরা ওয়াশও করতে পারবো না, কারণ ওটা যেহেতু বডি ফ্লুইডে এক্সপোজড হয়ে গেছে, ওটাকে যখনই তুমি ওয়াশ করতে যাবে তুমি তো কন্টামিনেটেড হয়ে যাবে। ওকে? হ্যাঁ দিদি বলছি, আমরা ওটিতে যে ডিউটি করেছি মানে ওটা হুম। ওয়াশ করার পরে একটা পাউডার দিত ইয়ে হয়ে যাওয়ার পরে, মানে ওটা কি পাউডার করা দিতে হয়? ওটা, কারণ যদি হিটে, হ্যাঁ পাউডারটা দেওয়া হয় কারণ হিটে যাতে ওই গ্লাভস তো রাবার আইটেমস, হিটে যাতে গলে গিয়ে না মানে চিপকে যায় একসাথে, ওটার জন্য পাউডারটা দেওয়া হয় যাতে ওটা মানে ইজিলি ইউজেবল হয়। ঠিক আছে দিদি। হুম। আর কোনো কনফিউশন কারুর? বলছি যে পাউডারটা যে দেয় সেই পাউডারটা মানে নাম কি, নাকি যে কোনো পাউডার ইউজ করা যায়? যে কোনো পাউডার ইউজ করা যায় ওখানে। যাই নেক্সটে যাই এবার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সানলাইট। সানলাইটটা একটা ন্যাচারাল স্টেরিলাইজেশন মেথড, এটাতে তো কোনো মানে সানলাইটের মধ্যে যে ইউভি রে থাকে তার একটা ব্যাকটেরিওসাইডাল এফেক্ট আছে, যার মাধ্যমে আমরা ন্যাচারালি যেগুলো আমরা বাড়িতে যেমন জল গরম করি বা কিছু এইগুলো ইউজ করা হয়, সানলাইটের মাধ্যমে কোনো আমাদের হসপিটাল ওয়েস্ট বা এগুলো কিছু স্টেরিলাইজ করা হয় না। নেক্সট কি আছে, রেডিয়েশন। রেডিয়েশন টু টাইপসের হয়, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনে মানে রেডিয়েশনের ক্ষেত্রে 2 to 2.5 রেডিয়েশনই মানে স্পোর বা ব্যাকটেরিয়া সমস্ত কিছুই কিল করতে পারে। আয়োনাইজিং রেডিয়েশন কি দিয়ে করা হয়, এক্স রে অথবা হচ্ছে কোবাল্ট 60 গ্রাম রে দিয়ে আয়োনাইজিং রেডিয়েশন দেওয়া হয়। আয়োনাইজিং রেডিয়েশনে কি কি স্টেরিলাইজ করা যায়, টিস্যু মানে যে ট্রান্সপ্লান্টেশনের জন্য টিস্যু ইউজ করা হয় সেইগুলো, কোনো মেডিকেল ডিভাইস যে কোনো কিছু, ডিসপোজেবল আইটেম যেমন ক্যাথেটার, গ্লাভস, এগুলোকে আমরা রেডিয়েশনের মাধ্যমে স্টেরিলাইজ করতে পারি, ঠিক আছে? যেগুলো ট্রান্সফিউশন সেট বা ক্যাটগার্ড, অ্যাডহেসিভ, এগুলোকে আমরা রেডিয়েশনের মাধ্যমে স্টেরিলাইজ করি। আর একটা কি আছে, নন আয়োনাইজিং, যেটা ইউভি রে বা ইনফ্রারেড রে বা মাইক্রোওয়েভস দিয়ে করা হয়। এগুলো কোনো সারফেস বা হচ্ছে ট্রান্সপারেন্ট যদি কোনো অবজেক্ট থাকে সেটা সরি কোনো সারফেস বা ট্রান্সপারেন্ট অবজেক্টের যে জন্য স্টেরিলাইজ করার জন্য আমরা নন আয়োনাইজিং রেডিয়েশনটাকে ইউজ করি। আর এটাতে
কন্টাক্ট লেন্স বা ডেন্টাল যেগুলো ইনস্ট্রুমেন্ট এগুলো হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন মেথডে স্টেরিলাইজ হয়। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ক্যাথেটার, যেটা কি হয় আমরা মানে অনেক এরকম ক্যাথেটার হয় না যেটা কাউকে পড়ে থাকে পেশেন্ট, সেটা নিজে নিজে মানে খুলে আবার নিজে পড়তে পারে, এরকম যে ক্যাথেটার গুলো সেগুলোকে মাঝে স্টেরিলাইজ করার জন্য, সেলফ ক্যাথেটারাইজেশন যেগুলো সেগুলোকে স্টেরিলাইজ করার জন্য নন আয়োনাইজিং রেডিয়েশন মেথডটা ইউজ হয়। ঠিক আছে, চলো নেক্সট আসছি আমরা কেমিক্যাল মেথডসে। কেমিক্যাল মেথডস কি ব্যাকটেরিয়াসাইডাল এজেন্ট হিসেবে কাজ করে। ফার্স্টে আমরা দেখবো কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড তোমরা সবাই জানো, একটা হচ্ছে ফর্মালডিহাইড ইউজ হয় আর একটা হচ্ছে গ্লুটারেলডিহাইড ইউজ হয়। এবার বলো তো ফর্মালডিহাইড কখন কিসে ইউজ হয়, বলো। ফর্মালডিহাইড আমরা কিসের জন্য ইউজ করি? ফিউমিগেশনের জন্য। হ্যাঁ, ফিউমিগেশনের জন্য যে আমরা ফর্মালডিহাইড বা ফিউমিন ইউজ করি, সেটা কত মানে সেটা কনসেন্ট্রেশন বা কতক্ষণ ধরে করবো বলতে পারবে? না। দিদি বলে দিন। দিদি শুনতে পাচ্ছি না কিছু। সরি, মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল। ফর্মালডিহাইড দিয়ে কি হয়, ফর্মালডিহাইড বা ফরমালিনকে আমরা ইউজ করি ওটি বা ওয়ার্ডের ফিউমিগেশনের জন্য। 50 ml ফরমালিন ইউজ হবে কতটা জায়গার জন্য, হওয়ার জন্য। আর কতক্ষণ ধরে সেটা আমরা করব, 4 আওয়ার্স এক্সপোজার করব। ঠিক আছে, 4 আওয়ার্সে 4 আওয়ার 40% 50 এরিয়া ফিউমিগেট করা যায়। ঠিক আছে, আর একটা কি আছে, ভালো করে বল। কেউ কিছু বলছো? শোনা যাচ্ছে না, একবার বলবে? শুনতে পাচ্ছো? হ্যালো, আমরা শোনা ফর্মালডিহাইড যাচ্ছে কখন না। ইউজ করি? এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে। একটু যে বললেন না যে কি 40 মিনিট ধরে, ওটা আর একবার বলুন যে কতক্ষণ থেকে মানে রুমটাকে করতে 4 হয় আওয়ার্স ফিউমিগেশন। ধরে। ঠিক আছে, হ্যাঁ বলছি শোনো। ফিউমিগেশন করা হচ্ছে ফর্মালডিহাইড দিয়ে, কতক্ষণ ধরে আমরা করব, 4 আওয়ার্স ধরে। তার জন্য কত পার্সেন্ট সলিউশন আমাদের ইউজ হবে, 40%। এবার কতটা লাগবে, 100 কিউবিক ফিট এরিয়ার জন্য 50 ml ফর্মালডিহাইড লাগে। ঠিক আছে, 100 কিউবিক ফিট জায়গার জন্য 50 ml লাগছে, 40% ফরমালিন সলিউশন লাগছে, 4 আওয়ার্স ধরে করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আর কিসে ফর্মালডিহাইড ইউজ হচ্ছে, আমাদের অ্যাথলেটিক ফুট পেশেন্ট যারা আছে তাদের যে ফুটওয়্যার, মানে তারা যে ফুটওয়্যার ইউজ করে সেগুলো, আর ওয়ার্ডে যে উলেন ব্ল্যাঙ্কেট ইউজ হয়, এইগুলোকে আমরা স্টেরিলাইজ করার জন্য ফর্মালডিহাইড ইউজ করি। নেক্সট হচ্ছে কি গ্লুটারালডিহাইড।
গ্লুটারালডিহাইড দিয়ে আমরা তো বললাম শার্প ইনস্ট্রুমেন্ট, এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ এইগুলোকে হচ্ছে আমরা স্টেরিলাইজ করি। গ্লুটারালডিহাইডের কনসেন্ট্রেশন কত থাকে? 2 to 2.4%। ঠিক আছে, এবার এটা কি হয়, কিলিং যদি আমাদের ডিসইনফেকশন করতে হয় তাহলে 20 মিনিট আমাদের গ্লুটারালডিহাইডে 20 মিনিট ডিপ করা হয় যদি ডিসইনফেকশন করতে চাই। আর যদি আমরা স্পোর কিল করতে চাই তাহলে 10 to 14 আওয়ার্স এটাকে ডিপ করে রাখতে হয়। বুঝতে পেরেছো? যদি আমরা ডিসইনফেকশন করতে চাই তাহলে 20 মিনিট ডিপ করব, আর যদি আমরা স্পোর কিল করতে চাই তাহলে 10 to 14 আওয়ার্স ডিপ করব। ঠিক আছে, গ্লুটারালডিহাইড আমরা যে আনি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফর্মে থাকে। যখনই আমরা এটা অ্যাক্টিভেট করে ইউজ করছি, মানে এটাকে অ্যাক্টিভেট করার পর মাত্র 14 ডেজ এটা ভ্যালিডিটি থাকে। 14 ডেজ পর এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে কিছু কনফিউশন আছে কারুর? ফর্মালডিহাইড আর গ্লুটারালডিহাইড থেকে কিছু কনফিউশন আছে? ফলিক ক্যাথেটার স্টেরিলাইজেশন আমরা বয়েলিং এর মাধ্যমে করতে পারি। ঠিক আছে, আর না হলে মাইক্রোওয়েভ যেটা বললাম রেডিয়েশন, সেটার মাধ্যমে করা যায় ফলিক ক্যাথেটারের স্টেরিলাইজেশন। নেক্সট আমরা দেখো আসছে কিসে, হাইড্রোজেন প্যারক্সাইড। হাইড্রোজেন প্যারক্সাইড একটা কি ব্লিচিং এজেন্ট। ব্লিচিং এজেন্ট এটা কি হয়, 3% অ্যাকুয়াস সলিউশন। হাইড্রোজেন প্যারক্সাইডের 3% অ্যাকুয়াস সলিউশন ক্লিনজিং বা অ্যান্টিসেপটিক এজেন্ট হিসাবে ইউজ হয়। ঠিক আছে, নেক্সট কি আছে, ফেনোলিক্স বা ফিনাল, যেটা আমরা বলি। ঠিক আছে, ফেনল এটার মধ্যে কি কি থাকে, ক্রিজল, ডেটল, যেগুলো আমরা সারফেস ডিসইনফেক্টেন্ট হিসেবে, এর মধ্যে 3% ফেনল সলিউশনকে আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনে ইউজ করতে পারি। আর 5% ফেনল হচ্ছে আমরা স্পুটাম স্পেসিমেন ডিসইনফেক্টেড করতে ইউজ করি। ঠিক আছে, 3% সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর 5% স্পুটাম স্পেসিমেন ডিসইনফেকশন করা যায় ফেনল দিয়ে। তাছাড়া যেগুলো ফেনলিক সলিউশন যেমন ক্রেজল, লাইজল, এগুলো হচ্ছে আমরা সারফেস ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করি। তারপর হচ্ছে অ্যালকোহল, এটা তো তোমরা সবাই জানো, আমাদের ওয়ার্ডে বা এগুলোতে ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপিল অ্যালকোহলটা সব মানে ইউজ হয়, যেটা হ্যান্ড র্যাব হিসাবে আমরা ইউজ করি। 60 to 80% যে সলিউশনটা থাকে সেটা হ্যান্ড র্যাব হিসাবে বা কোনো সারফেস মানে স্টেথো বা থার্মোমিটার বা ভেন্টিলেশনের মানে বাইরের সারফেস, আউটার সারফেস, এগুলোকে এক্সটার্নাল সারফেস গুলোকে ক্লিন করতে আমরা ইউজ করি। আর 70% অ্যালকোহল যেটা, সেটা আমরা স্কিন অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, আম্বু ব্যাগ স্টেরিলাইজেশন আমরা যদি সেটা হিট, প্রথমে আমরা এটাকে হাই কোনো মানে ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে ডিসইনফেক্ট করব। তারপরে যদি সেটা হিট টলারেন্স হয়, মানে যদি হিট টলারেটিং মেটাল দিয়ে তৈরি হয়, তাহলে হচ্ছে আমরা সেটাকে অটোক্লেভ করব, না হলে হচ্ছে গ্লুটারালডিহাইড সলিউশন দিয়ে স্টেরিলাইজ করব। গ্লুটারালডিহাইড সলিউশনে 10 to 14 আওয়ার্স ডিপ করে রেখে স্টেরিলাইজ করব। ঠিক আছে, পিডিএফটা থাকবে, তোমরা স্টাডি মেটেরিয়ালসে গিয়ে ক্লাস শেষ হওয়ার পর পিডিএফটা দেখতে পাবে, ওখানে আপলোড হয়ে যাবে। নেক্সট চলো কি আছে, হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে হ্যালোজেন কোনগুলোকে বলা হয়, হ্যালোজেন হচ্ছে আয়োডিন, ক্লোরিন, ফ্লুরিন, এগুলো আমরা হ্যালোজেন মৌল জানি, আমরা যে 9-10 সময় পড়েছি হ্যালোজেন। এর মধ্যে দুটো হ্যালোজেন আমাদের ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ হয়, কি কি, আয়োডিন আর ক্লোরিন। আয়োডিন দিয়ে কি কি সলিউশন হয়, টিংচার আয়োডিন, পরভিডিন আয়োডিন, নাম শুনেছো নিশ্চয়ই সবাই। পরভিডিন আয়োডিন কোনটা, যেটাকে আমরা বিটাডিন বলি। ঠিক আছে, বিটাডিনটা হচ্ছে প্রভিডিন আয়োডিন। এইগুলো আমরা ওয়ার্ডে বা ওটিতে ইউজ করে থাকি কি হিসাবে, অ্যান্টিসেপটিক হিসাবে বা
উন্ড ক্লিন করতে, উন্ড ক্লিনার হিসাবে ইউজ করি। কি কি ইউজ হয়? যদি 1% প্রফিটিন আয়োডিন সলিউশন হয় সেটা আমাদের মাউথ ওয়াশ হিসেবে ইউজ করি, 5%টা অয়েন্টমেন্ট হিসেবে ইউজ করি, আর 10% যখন আমরা ওটি করি সার্জিক্যাল প্রিপারেশনে ইউজ হয়। আর ক্লোরিনকে যদি ফ্রি ক্লোরিন আর ক্লোরিনাইজেশন তো জানো, ওয়াটার ক্লোরিনাইজেশন আমরা করি ওয়াটার ডিসইনফেকশন করতে। এই কোয়েশ্চেনটা যদি আসে যে তোমরা কমিউনিটিতে মানে ওয়াটার কিভাবে ডিসইনফেকশন করবে বা ওয়াটার কি করে পিউরিফাই করবে, মানে কমিউনিটিতে ওয়াটার পিউরিফাই একটা বেস্ট মেথড হচ্ছে ক্লোরিনেশন। ঠিক আছে, তারপরে কি আছে? ক্লোরিন দিয়ে আমরা কি তৈরি করি? সোডিয়াম হাইপোক্লোরাইড। এবার সোডিয়াম হাইপোক্লোরাইডের ইউজ তো এতক্ষণ ধরে বললেই সবাই সবাই জানো। আর একটা মেইন ইউজ হচ্ছে কিসে হয়? স্পিল ম্যানেজমেন্টে। স্পিল ম্যানেজমেন্টটা বলবো তোমাদেরকে লাস্টে। লার্জ স্পিলের জন্য আমরা 0.5% সলিউশন ইউজ করি, আর স্মল স্পিলের জন্য হচ্ছে 0.05% সলিউশন ইউজ করি। ঠিক আছে, আর কয়েকটা মেথড এমনি দেখে রাখো একটু। ভ্যাপার ফেজ ডিসইনফেক্টেড কি দিয়ে করা হয়? ইটিও বা ইথিলিন অক্সাইড, যেটা কি সিএসএসডি তে ইউজ হয়। টিবি ব্যাসিলি এটা মানে ইটিও দিয়ে টিবির যে মাইক্রো অর্গানিজম সেটা কিল করা যায়। প্লাজমা স্টেরিলাইজেশন এটা একটা নিউ মেথড যেটা প্লাস্টিক মেটেরিয়ালস ক্লিন মানে স্টেরিলাইজ করতে ইউজ হয়। যেগুলো হচ্ছে হাই টেম্পারেচার বা ময়েশ্চার এগুলো নিতে পারে না, সেই রকম প্লাস্টিক মেটেরিয়ালস গুলো আমরা প্লাজমা স্টেরিলাইজেশনের মাধ্যমে স্টেরিলাইজ করি। আর কি কি আছে? কিছু আদার্স কেমিক্যাল যেমন বোরিক অ্যাসিড, ডিস্টিল ওয়াটারও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ইউজ হয়। মেটালিক আয়ন, যেমন মেটালিক আইটেম যেগুলো মেটালিক আয়ন যেগুলো HgCl2 এগুলো ইউজ হয়। অক্সিডাইজিং এজেন্ট তো জানো, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো ইউজ হয়। আর একটা হচ্ছে ডাইয়ের দুটো উদাহরণ কি? জেনিটাল ভায়োলেট আর একটা হচ্ছে মেটালিক গ্রিন। এগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিল করতে ইউজ হয়। এবার বলো আর কিছু কারোর এটা নিয়ে অসুবিধা আছে? বলছি যে যদি কোনো এইচআইভি পজিটিভ যদি কোনো পেশেন্টের যদি ওটি হলো, সেখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হবে সেগুলো কি আমরা বা মানে স্টেরিলাইজেশন বা সেগুলো করতে পারবো, নাকি সেগুলো সবকিছুই ডিসকার্ড করে দিতে হবে? আর হচ্ছে কিভাবে ওটাকে স্টেরিলাইজ করব আর কোন মেথডে, ওটা একটু বললে ভালো হয়। না, এইচআইভির ক্ষেত্রে আমরা কোনোটাই ডিসকার্ড করবো না। ওই ক্ষেত্রে আমরা 2% গ্লুটারাইল ডিহাইডটাকে প্রেফার করবো। ঠিক আছে, গ্লুটারাইল ডিহাইডে 10 to 14 hours আমরা ওটাকে ডিপ করে রাখবো, তাহলে ওটা পুরোপুরি স্টেরিলাইজ হবে। তারপর সেটাকে আমরা ক্লিন করে ফর বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ওটাকে আবার অটোক্লেভ করব। ঠিক আছে, ওটা ফার্স্টে আমাদেরকে কেমিক্যালে ডিপ করে ডিসইনফেক্ট করতে হবে। কতক্ষণ ডিপ করে রাখবো 2% গ্লুটারিল ডিহাইডে? 10 to 14 hours যাতে স্পোর অব্দি কিল হয়। ঠিক আছে। ম্যাম ওটার জন্য কি আলাদা করে ট্রে ইউজ হবে গ্লুটারালডিহাইডের, নাকি যেটা সব পেশেন্টের জন্য ইউজ করব সেটা না ইউজ না, করব? সব পেশেন্টের জন্য ইউজ হবে না। যখনই কোনো এইচআইভি বা মানে এগুলো পজিটিভ পেশেন্টের জন্য যা কিছু করা হয় সমস্ত কিছুই আলাদা সেট আপ হয়, সেখানে আলাদা করে আমাদের সেই সলিউশন রেডি রাখতে হবে। ওইগুলো কখনোই আমরা জেনারেল পেশেন্টের জিনিসের সাথে মিশাবো না। ঠিক আছে, ওকে ম্যাম। আর কিছু কনফিউশন স্টেরিলাইজেশন থেকে? তোমরা কি বুঝতে পেরেছো স্টেরিলাইজেশন? ইয়েস ম্যাম। কারোর আর কিছু কনফিউশন নেই তো? এর পিডিএফটা তো দেওয়া থাকবে, আর একবার তোমরা পড়বে। ঠিক আছে, পিডিএফটা। তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে গ্রুপে জানিও, বলে দেওয়া হবে। শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ম্যাম শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। ম্যাম। কেউ একজন কমেন্ট করেছো শোনা যাচ্ছে না, সে শুনতে পাচ্ছ কি? তুমি একটু বেটার নেটওয়ার্কে যাও। চলো নেক্সট কি আছে আমরা দেখি।
নেক্সট আমরা পড়াবো হচ্ছে, দাঁড়াও দেখানোর আগে তোমরা বলো একটু, ব্লিচিং সলিউশন প্রিপারেশন পড়াবো, ঠিক আছে? ব্লিচিং সলিউশন প্রিপারেশন কিভাবে করতে হয় কেউ বলতে পারবে? ডি কেউ বাই জানো এইচ কিভাবে? ইন্টু কিউ। আমার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। বলছি যে একটা সূত্র আছে ডি বাই এইচ ইন্টু কিউ, মানে আমরা যে সলিউশনটা তৈরি করব, যদি আমাদের ডিজায়ার্ড ডোজ যেটা হবে সেটা, আর আমাদের ইন হ্যান্ডে যেটা আছে সেটা বাই এ ইন্টু কিউ, মানে আমরা যেটা তৈরি করতে চাই সেটা, এই সূত্র করে আমরা বীজের বা কোনো সলিউশন তৈরি করতে পারি। হ্যাঁ এটা করতে পারবো আমরা, ঠিক আছে। আরো মানে যে যেটা পারবে সেটা করবে, আমি আরো দুটো দেখাচ্ছি। এখানে দেখো, এগুলো মিউট করো, কারোর অন আছে। ব্লিচিং সলিউশন প্রিপারেশন আমরা কি করব? ব্লিচিং এর মানে নেম কি, কেমিক্যাল নেম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে। এবার ব্লিচিং সলিউশন আমরা কিভাবে তৈরি করব? যদি আমাদের কাছে পাউডার থাকে, ব্লিচিং পাউডার থাকে, তাহলে আমরা কতটা দেব? ওপরে তুমি যেটা বললে সেটা, যে ডাইলিউট যদি আমরা যেই পার্সেন্টেজটা করব সেটা, নিচে হচ্ছে আমাদের ইন হ্যান্ড যেটা আছে সেটা, ইনটু যেইটা আমরা তৈরি করব, যত লিটার আমরা মানে মিলিলিটারে এটা কাউন্ট হয়, যেটা আমরা তৈরি করব সেটা। এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো 1000 মানে 1 লিটারের জন্য আমরা কিভাবে ইউজ করব। যদি 0.5% সলিউশন করি, আর ধরো তোমার কাছে 35% কনসেন্ট্রেশনের পাউডার আছে, তাহলে কি করবো? 0.5/35 ইন্টু 1000, ঠিক আছে। তো এটা বার করলে 14.2 সামথিং বেরোচ্ছে। সেই পাউডারটা আমরা 1 লিটার ওয়াটারে মিক্স করব, ঠিক আছে। আর লিকুইড সলিউশনের ক্ষেত্রে প্রেজেন্ট কনসেন্ট্রেশনে বাই ডিজার্ট কনসেন্ট্রেশন -1, এই ফর্মুলাটা ইউজ করে আমরা যেটা পাবো তত ভাগ হচ্ছে আমরা জল দেব। 1 ভাগ সলিউশনের সাথে তত ভাগ আমরা হচ্ছে জল দেব, ঠিক আছে। যেমন এখানে দেখো 0.5%, 0.5% আমরা তৈরি করব, 3.5% সলিউশন আমাদের কাছে আছে। তাহলে এখানে সেটার থেকে তাহলে 3.5 বাই 0.5 -1 করলে কত আসছে? 6 আসছে। তাহলে আমরা 6 ভাগ জল দেব, আর তার সাথে কি দেব? 1 ভাগ ব্লিচিং সলিউশনটা দেব, তাহলে আমাদের 0.5% সলিউশন তৈরি হবে, ঠিক আছে। সেটা আমরা 10 মিনিট ধরে স্টির করে কিছুক্ষণ রাখবো, তারপর সেটাকে ইউজ করব, ঠিক আছে। ক্লিয়ার? পারবে সবাই ব্লিচিং সলিউশন প্রিপারেশন? ঠিক আছে। নেক্সট দেখো পিপিই, ডোনিং, ডোপিং। এবার বলো, কেউ একজন বলো পিপিই ডোনিং কি করে করবো, পরপর স্টেপ বলো। ফার্স্ট আমরা হ্যান্ড ওয়াশ করব। হ্যান্ড ওয়াশ হুম করে আসার পর আমরা ফার্স্ট হচ্ছে শু কভার পরব। তারপর আমরা হুম হ্যান্ড রাব করব। হ্যান্ড রাব করার পর আমরা হচ্ছে ক্যাপ পরবো। তারপর হচ্ছে মাস্ক পরবো। তারপর গগলস পরবো। তারপর আমরা কাউকে একজন হেল্পিং হ্যান্ড যদি থাকে তাহলে আমরা গ্রাউন্ডটা পরবো, মানে পেছনের ফিতেটা আমরা বেঁধে দিতে বলবো। তারপর আমরা লাস্ট স্টেপে আমরা হচ্ছে গ্লাভস পরবো। এটা কি আমি ঠিক বললাম? তুমি গগলস, মাস্ক এগুলো পরে তারপরে গাউন পরবে? কারণ গ্রাউন্ডে তো আমাকে হেল্পিং হ্যান্ড, আমি এক জায়গায় এটা দেখলাম আবার এক জায়গায় উল্টোটা দেখলাম, মানে ফার্স্ট আমরা শু কভার পরবো, তারপর প্রথমে তারপর গগলস পরবো, তারপর ক্যাপ পরবো, তারপর হচ্ছে আমরা লাস্টে গ্রাউন্ড পরবো, তারপর আমরা গ্লাভস পরবো। কিন্তু আর এক জায়গায় আবার দেখলাম আমরা লাস্টে গ্রাউন্ডটা পরবো, কারণ হচ্ছে আমাদের ওখানে হেল্পিং হ্যান্ড লাগবে তো নিচে বাঁধার জন্য। তারপর আমরা ওগুলো পরার পর ওটা পরবো, মানে আমি কারেক্টটা বুঝতে পারছি না কোনটা ঠিক হবে। দেখো ফার্স্ট হচ্ছে কিছু আমাদের যেটা বললে আমি কনফিউজ হয়ে গেলাম, আমাকে তাহলে আরেকবার দেখতে হবে। তো আচ্ছা, কিছু আমাদের প্রি মেজার থাকবে, যে আমি পিপি দু করছে। জায়গায় দুবার সার্চ করেছি, মানে দু জায়গায় দু রকম বলছে, মানে এক জায়গায় এই রেশনালটা দিচ্ছে যে আমরা হচ্ছে গ্রাউন্ডটা, কারণ আমাদের হেল্পিং হ্যান্ড লাগবে হচ্ছে ওটা বাঁধতে, পেছনে গ্রাউন্ডটা বাঁধার জন্য, তাই আমরা সবকিছু কমপ্লিট করার পর আমরা ওটা পরবো। কিন্তু আবার আর এক জায়গায় বললো যে এরকম, মানে এটা আমি
বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আর একবার দেখে নেবো, দেখে তোমাদেরকে বলবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমাদের কিছু প্রি মেজার থাকে। প্রি মেজার কি কি থাকে? প্রথমে যে পিপিই পড়ছে সে তার মানে অনেকক্ষণ আর কোনো কিছু ইউজ করবে না, তাই জন্য তাকে ফার্স্টে আমরা হাইড্রেটেড করব। যে হেলথ ওয়ার্কার পিপিই পড়ছে তাকে আমরা ফার্স্টে হাইড্রেটেড করে রাখবো। হেয়ার আমাদেরকে টাই করতে হবে টাইডি ভাবে, সমস্ত জুয়েলারি রিমুভ করতে হবে, আর আমাদেরকে আমাদের কারেক্ট সাইজের পিপিই অ্যাভেলেবেল আছে কিনা চেক করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদেরকে 6 স্টেপস ফলো করে হ্যান্ড ওয়াশ করতে হবে। হ্যান্ড ওয়াশ করার পর যখন আমি ডোনিং করব, তখন আমি কি করব? ফার্স্টে শু কাভার পরবো, তারপর শু কাভার পরে নেওয়ার পর হ্যান্ড রাব করব। রাব করার পর মানে আমি এটা জানতাম, যদি তোমাদের কথা যদি কনফিউশন হচ্ছে আমি একবার দেখে নেব। ফার্স্ট আমরা গাউন পরে নেব, কারণ ওটা আমাদেরকে হেল্পিং হ্যান্ড লাগবে। গাউন পরার পরে আমি মাস্ক ইউজ করব, গগলস পরবো, তার লাস্টে গিয়ে গ্লাভস পরবো, ঠিক আছে? আর এর সময় কি করব? ফার্স্টে আমি আমার গ্লাভসটা, যেহেতু সব থেকে বেশি আমাদের এক্সপোজার হয়েছে ইনফেক্টেড, তার জন্য গ্লাভসটাকে আমরা ফার্স্ট রিমুভ করব। তারপরে হ্যান্ড রাব করব, তারপরে গাউন রিমুভ করব, তারপরে গগলস, মাস্ক এগুলোকে রিমুভ করব। লাস্টে আমরা শু কাভার রিমুভ করে হ্যান্ড ওয়াশ করব। তাও আমি এটা একবার দেখছি, তুমি যেটা বললে, যদি আমার কনফিউশন হলো একটু, তো দেখে নেবো একবার, দেখে নিয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে স্পিল ম্যানেজমেন্ট। কেউ বলতে পারবে যদি বডি ফ্লুইড বা ব্লাড কোনো স্পিল হয় তখন আমরা কি করি, কি ম্যানেজমেন্ট করব? ফার্স্টে আমরা হচ্ছে যখনই দেখবো যে আমাদের আগে প্রথমে স্পিলের সাইজটা দেখতে হবে, তো তারপরে আমরা একটা কোশ্চেন বোর্ড লাগাবো, যে ওখানে একটা কোশ্চেন বোর্ডে দিয়ে দেবো, তারপরে স্পিল ম্যানেজমেন্ট একটা বক্স, কি দেখবে তুমি? স্পিল মানে স্মল স্পিল আর হচ্ছে না লার্জ স্পিল, এটা আমরা দেখবো। আর হচ্ছে ওটা মানে কি করে যেরকম বুঝবে আমাদের যেটা স্মল স্পিল না লার্জ স্পিল? ওটা তো আমরা চোখের আন্দাজে দেখে বুঝতে, মানে যদি 10 ml এর কম হয় তাহলে সেটা স্মল স্পিল ধরা হয়, আর 10 ml এর বেশি হলে সেটাকে লার্জ স্পিল বলা হয়। তো ওটা তো মানে আমরা দেখেই বুঝতে পারবো। হ্যাঁ, ওটা মানে আমি তোমাকে অ্যামাউন্টটা জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে বলো। তো তারপর আমরা হচ্ছে ফার্স্ট একটা কোশ্চেন বোর্ড দেবো, তো তারপর আমরা যে স্পিল ম্যানেজমেন্টের আমাদের বাকেটটা থাকবে সেটা নিয়ে আসবো, তারপর ওখানে আমরা কোনো পেপার দিয়ে দেবো, তারপর হাইপোক্লোরাইড সলিউশন 1% ওখানে দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটস। তারপর ওখানে হচ্ছে যে বাস্কেটটা হয়, ওই বাস্কেটটা আমরা একটা বাস্কেটে নিয়ে ইয়েলো পেপারে, যেটা আমাদের বিএমডব্লিউ ইয়েলো পেপার হয় সেটাতে আমরা তুলে মানে এটা আমরা করব, বা হচ্ছে আমাদের যে ওয়ার্ডের স্ক্যাভেঞ্জার থাকবে তাকে আমরা এটা ইনস্ট্রাক্ট করবো যে এরকম ভাবে করতে হবে। তো ওটা দিয়ে ওটা তুলে রেখে ওটাকে আমরা আলাদা করে লেবেল করে সেটাকে আমরা বিএমডব্লিউর ঘরে গিয়ে রেখে আসবো আলাদা করে, যে স্পিলটা হবে সেটাকে। আর তারপর ওই ফ্লোরটাকে 1% হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে মপ করতে হবে। আর এছাড়া যদি হচ্ছে ওটা বডি ফ্লুইড না হয়ে মানে অন্য কোনো হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা হচ্ছে আমাদের থার্মোমিটার হয়, তাহলে ওটা আলাদাভাবে ডিসইনফেক্টেড করতে হবে। তখন কি সলিউশন ইউজ করি আমরা ডিসইনফেক্টেড করতে? যেমন মার্কারি স্পিল হলে আমরা কি সলিউশন ইউজ করব? নামটা আমি ভুলে গেলাম, মানে মনে ছিল কিন্তু এখন মনে পড়ছে না। ক্যালসিয়াম সালফাইড বা সালফেট? হ্যাঁ, ক্যালসিয়াম সালফাইড। ঠিক আছে, চলো, তুমি ঠিকই বলেছো, আর একবার ভালো করে দেখে নাও। দেখো, ফার্স্টে বডি ফ্লুইড বা কোনো ব্লাড বা বডি ফ্লুইড যদি স্পিল হয় কি করবো আমরা? ফার্স্টে হচ্ছে আমাদের জুয়েলারি রিমুভ করে হ্যান্ড ওয়াশিং করে পিপিই পরবো, ঠিক আছে? ওখানে একটা কশন বোর্ড দেবো, তারপরে 1% হাইপোক্লোরাইড সলিউশন দেবো, দিয়ে জায়গাটাকে আগে আমার ভিজিয়ে নিতে হবে। বলছি 1 সেকেন্ড একটু, মানে ওটাকে আমরা যখন বলবো হ্যাঁ, তখন বলো। বলবো যে পিপিটা কি আমরাই পরবো না কোনো স্ক্যাভেঞ্জার দাদারা পরবে, বা এটা হ্যাঁ, একটা যদি কি বলবো স্মল স্পিল হয়, যদি স্মল স্পিল হয় তাহলে হচ্ছে আমরা নিজেরাই করতে পারি, কিন্তু যদি হসপিটালের ওয়ার্ড বা কোথাও হয় তাহলে আমাদের কাছে যদি স্ক্যাভেঞ্জার মানে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা তাদেরকে ইনফর্ম করব, ঠিক আছে? আচ্ছা। মানে ধরো তুমি ধরো যারা সিএইচও বা মানে যারা হয়তো আমরা এনইউএইচএম এর আন্ডারে কাজ করি, সেখানে তো সবসময় স্ক্যাভেঞ্জার থাকে না, তো সেখানে আমরা কি করব? তখন নিজেদেরকেই করতে হবে।
কিন্তু যদি ওয়ার্ড বা হসপিটাল এনভায়রনমেন্টে হয় তখন তো স্ক্যাভেঞ্জার্স অ্যাভেলেবেল থাকে, তখন আমরা তাদেরকে ইনফর্ম করব। ঠিক আছে, তাহলে কি করবো, ফার্স্ট আমরা 1% হাইপোক্লোরাইড সলিউশন, মানে সাথে সাথে প্রিপারেশন করা 1% হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে জায়গাটাকে ভিজাবো। এবার এটা 10 মিনিটস বলা হয়, কিন্তু আমাদের মানে সাব সেন্টার এগুলোতে যে স্পিল ম্যানেজমেন্টের বোর্ড আছে সেখানে 30 মিনিট আর কি গাইডলাইন্সে দেওয়া আছে। ঠিক আছে, 30 মিনিটসটাই বলবে তোমরা, 10 to 15 মিনিটস আমরা বলি, কিন্তু 30 মিনিট আমি ওখানে গাইডলাইন্সে দেখেছি দেওয়া আছে। দিয়ে আমরা 30 মিনিট ভিজিয়ে রাখবো, ভিজিয়ে গজ বা টিস্যু বা কটন এগুলো ওখানটায় দিয়ে রাখবো যাতে সেই স্পিলটাকে সোক করে নেয়। ঠিক আছে, 30 মিনিট পর সেই গজ বা টিস্যুটা তুলে আমরা কোথায় ফেলবো, বডি ফ্লুইড যেহেতু ইয়েলো প্যাকেটে ফেলবো। ইয়েলো প্যাকেটে ফেলার পরে যদি সেটা লার্জ স্পিল হয় তাহলে আমরা 0.5% হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করব। যদি স্মল স্পিল হয় তাহলে 0.005% সলিউশন আমরা ইউজ করব। সেটা দিয়ে ভালো করে শুকনো করে মপিং করতে হবে। ঠিক আছে, তারপরে ওই এরিয়াটা যাতে একটু এয়ার পাস হয় দেখতে হবে। তারপরে আমাদের পিপি রেড বাকেটে আমরা ডফিং করব, হ্যান্ড ওয়াশিং করব, আর ওই যে স্পিলটা সেটা আমরা লেবেল করে বায়োমেডিকেল ওয়েস্টের রুমে রাখবো এবং হায়ার অথরিটিকে ইনফর্ম করে দেবো। ঠিক আছে, আর যদি আমাদেরকে এটা যদি মার্কারি স্পিলের ক্ষেত্রে হয়, ফার্স্টে আমাদেরকে একই ওই হ্যান্ড ওয়াশিং করে পিপি ওয়্যার করতে হবে, ওখানে কশন বোর্ড লাগাতে হবে। লাগানোর পর কি করবো, আমরা মার্কারি স্পিলের ক্ষেত্রে একটা মার্কারি স্পিল কিট হয় যেটা আমাদেরকে অ্যাভেলেবেল রাখতে হবে, সেটা নেব। তার মধ্যে কি থাকে, একটা কাঁচের বোতল, কাঁচের বোতলে 5 to 10 ml ওয়াটার নেব। ওয়াটার নিয়ে যদি আমাদের ধরো থার্মোমিটার বা বিপি ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পরে ভাঙবে, মানে যেটার জন্য মার্কারিটা স্পিল হচ্ছে, সেই কাঁচের টুকরোগুলোকে ফার্স্টে আমরা তুলবো। ঠিক আছে, তুলে নিয়ে ওই জলের মধ্যে রাখবো। তারপরে যে মার্কারি পড়ে গেলে কিরকম হয়ে যায়, ছোট ছোট গোল গোল দানার মতো হয়ে যায়, তো সেইগুলোকে আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে কি থাকে সবসময়, সিরিঞ্জ দিয়ে ওই মার্কারি গুলোকে আমরা ড্র করে আর কাঁচের বোতলের মধ্যে জল নিয়ে তার মধ্যে ফেলবো। পুরো যত মার্কারি আছে ওখানে ভালো করে তোমাকে দেখে সেই মার্কারিটাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, একদম ছোট ছোট মার্কারি থাকলে সেটা টর্চ বা কিছু দিয়ে আমরা দেখে কালেক্ট করব, বা এক্সট্রা প্লেট কার্ডবোর্ড এগুলো দিয়েও কালেক্ট করা যায়। একদম ছোট যেগুলো সেগুলো হয়তো সিরিঞ্জ দিয়ে তুমি পারবে না, তখন মোটা কার্ডবোর্ড বা এক্সট্রা প্লেট এগুলো দিয়েও কালেক্ট করা যায়। নিয়ে আমরা কাঁচের বোতলে জল দিয়ে তার মধ্যে তুলে রাখবো। তারপরে কি করব, সেটাকে আমরা মার্কারি ওয়েস্ট বলে, মানে মার্কারি ওয়েস্টের ক্ষেত্রে অবশ্যই মার্কারি ওয়েস্ট বলে আলাদা করে লেবেল করতে হবে। লেবেল করে বিএমডাব্লিউ রুমে আমরা রাখবো। এরপর ওখানে আমরা কি ইউজ করব, 20% ক্যালসিয়াম সালফাইড বা সোডিয়াম থায়োসালফেট সলিউশন। ঠিক আছে, 20% ক্যালসিয়াম সালফাইড বা সোডিয়াম থায়োসালফেট সলিউশন ইউজ করব। যদি তোমার কাছে না থাকে ক্যালসিয়াম সালফাইড বা থায়োসালফেট সলিউশন, যদি তোমার কাছে না থাকে সেই ক্ষেত্রে 10% হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করা যায়। সেটা দিয়ে ওখানটা মপ করবো আমরা। মপ করার পর মার্কারি স্পিল হলে সেই রুমটাকে আমাদের 24 আওয়ার্স এয়ার প্যাসেজের জন্য খুলে রাখতে হবে। তারপর যে স্পিলটা তুললো তার হচ্ছে যেই বডি পার্টসে মার্কারি টাচ হয়েছে, যেমন হাত মুখ, মানে যে সমস্ত বডি পার্টস গুলোতে হয়েছে সেগুলোকে আমরা ভালো করে জল দিয়ে ধোবো। তারপরে তো হ্যান্ড ওয়াশিং করবো। আর মার্কারি ওয়েস্টের ক্ষেত্রে হায়ার অথরিটিকে অবশ্যই ইনফর্ম করতে হবে, এমন মানে তাদের যেই কোম্পানি বা যাদের সাথে তাদের অ্যাটাচ আছে তাদেরকে ইনফর্ম করে সেই মার্কারিটা তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে। ঠিক আছে, যদি এটা অ্যাসিড যদি আমাদের কাছে মানে পড়ে যায় তাহলেও এই সেম মার্কারি স্পিলের মতনই ম্যানেজমেন্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, সেম মার্কারি স্পিলের মতনই আমরা এই ক্ষেত্রে ম্যানেজ করব। আর কিছু কারোর? বলছি যে আমি যে হসপিটালে গুলি সেই হসপিটালে তো আবার যদি হচ্ছে কোনো কেমিক্যাল বা জাতীয় যদি কোনো জিনিস যদি পড়ে যায় সেখানে আবার ওরা হচ্ছে বালি ইউজ করে। বালি ইউজ করে যে জায়গাটা আছে যেখানে কেমিক্যাল পড়েছে সেখানে তার উপরে ফেলে দেয় যাতে কেমিক্যাল গুলো ওটা শুষে নেয়। শুষে নেওয়ার পরে সেগুলোকে কালেক্ট করে তারপর ওটাকে যেভাবে ডিসকার্ড করে সেভাবে ডিসকার্ড করে। তো এটা কি হবে নাকি যেভাবে বলছি ওইভাবে হবে? না, বালি বাইরেই ছিল তো, মানে গাইডলাইন অনুযায়ী
এটাই আমি যেটা বললাম সেটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী তোমাদেরকে বললাম, যদি কোয়েশ্চেন ধরে এটাই বলার চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে। 10% হাইপোক্লোরাইড সলিউশন যেভাবে আমরা বাকি সলিউশন বানাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হায়ার কনসেন্ট্রেশনের হাইপোক্লোরাইড সলিউশন নিয়ে একইভাবেই বানাতে পারবো আমরা। 12.5% যে সলিউশন অ্যাভেলেবেল থাকে সেখান থেকে 10% সলিউশন বানানো যায়, ঠিক আছে? একইভাবে একই ফর্মুলা ইউজ করে বানানো যাবে। ঠিক আছে, যতটুকু হলো তার মধ্যে কারোর আর কিছু কনফিউশন বলো? পিল ম্যানেজমেন্ট, ব্লিচিং সলিউশন, পিপিইটা আমি দেখবো একবার, আর বাকি স্টেরিলাইজেশন এগুলোর মধ্যে আর কারোর কিছু কনফিউশন থাকলে বল। নেই আর কারোর কিছু কনফিউশন? দিদি বলছি এরপর থেকে আপনি টপিকটা পড়ানোর পর মানে আমাদেরকে কোয়েশ্চেন ধরবেন, যাতে আমরা বলতে মানে হ্যাবিচুয়েট হতে পারি, কারণ আমরা বলতে গিয়ে তো অর্ধেক বলতে পারছি আর অর্ধেক হ্যাঁ। বলতে পারছি না। তো যাতে ওই অভ্যাসটা হয় যে বলার। নেক্সট ক্লাসে আমরা আবার মক ইন্টারভিউর মতো নেবো। আজকে তোমরা গ্রুপে বললে যে আমাদের একটু মানে নোটস দিলে ভালো হয় বলে আমি এইভাবে পুরোটা ক্লিয়ার করলাম তোমাদের কাছে। এর পরের মানে পরের ক্লাসে আবার আমরা ওই মক ইন্টারভিউর মতো নেবো, ঠিক আছে? আর আজকে আজকে বল, আজকে অনেকটা টাইম হয়ে গেছে, তাও ঠিক আছে বলো, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু বলো যে বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টে কেন করি আমরা, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব কি, ইম্পর্টেন্স কি? বলবো? বলো। হ্যাঁ বলো। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট মেনলি করা হয় সেগ্রিগেশনের মাধ্যমে, যাতে আমাদের বায়ো হ্যাজার্ড গুলো আমরা কম করতে পারি। প্রতিটা মানে আমাদের যে ওয়েস্ট গুলো সেগুলো আমরা ক্যাটাগরাইজ ভাগ করি, যাতে আমরা পরে হ্যান্ডেল করতেও আমাদের সুবিধা হয় আর যাতে বায়ো হ্যাজার্ড প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, আমাদের হসপিটাল বা হেলথ রিলেটেড যে ওয়েস্ট গুলো তৈরি হয়, হেলথ কেয়ার রিলেটেড, সেগুলো আমাদের যদি আমরা নর্মাল ওয়েস্টের মতো বাইরে ফেলে দিই, সেগুলো ইনফেকশন ছড়াবে, সেগুলো আমাদের এনভায়রনমেন্ট পলিউশন করবে। তাই জন্য এগুলো আমাদের আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়। এই আলাদাভাবে হ্যান্ডেল করার জন্য ফার্স্ট আমাদের কি তাই জন্য আমরা বিএমডব্লিউ বা বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টটা ইউজ করি, ঠিক আছে? এবার আর একটা বলো তো, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই যে তুমি বলে সেগ্রিগেশন করি আমরা ওয়েস্ট গুলোকে, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসটা কোথায় স্টার্ট হয়, মানে কোনখান থেকে প্রসেসটা আমরা স্টার্ট করছি বায়োমেডিকেল ওয়েস্টের? আর মানে কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, একবার বলি মানে ফার্স্ট কবে থেকে স্টার্ট হয়, না হচ্ছে মানে কখন থেকে শুরু মানে ফার্স্ট কবে থেকে স্টার্ট হয় না, মানে আমরা যে প্রসেসটা মেনটেন করছি বায়োমেডিকেল ওয়েস্টের, সেটা কোথায় স্টার্ট হচ্ছে, মানে কে মানে বোঝাতে পারছি না, ধরো কিভাবে স্টার্ট করছি আমরা প্রসেসটাকে, বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোথা থেকে হচ্ছে? ম্যাম আমরা যে মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টটা যে হচ্ছে আমরা নিজেদের যদি ওয়ার্ড থেকে আমরা স্টার্ট করছি, সেটা বিভিন্ন যে কালার কোডিং এ আমরা যে সেগ্রিগেট করছি, যেরকম বডি ফ্লুইড ইয়েলোতে ফেলছি, রেডে প্লাস্টিক ওয়েস্ট ফেলছি, এটাই তো আমাদের মানে নিজেদের হসপিটাল থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, এটাই বলছি, মানে যেখানে বায়োমেডিকেল ওয়েস্টটা জেনারেট হচ্ছে সেই সাইট থেকেই আমাদের ম্যানেজমেন্টটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? মানে যে ওয়েস্টটা তৈরি করছে সেই ম্যানেজমেন্টটা স্টার্ট করেছে, মানে আমি কোনো একটা বায়োমেডিকেল ওয়েস্ট তৈরি করছি মানে আমি সেটাকে সেগ্রিগেট করে আলাদা বাকেটে ফেলছি, ওখান থেকেই আমাদের ম্যানেজমেন্টটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এবার বলো কি কি কালার, বলো। আর বলছি যে মানে যেরকম মানে বলা হয়েছে যে ইন্টারভিউতে আমরা বেশি কথা বলবো না, মানে ক্লোজ এন্ড কোয়েশ্চেন, মানে যেটুকু বলবে শুধু সেটুকুর উত্তর দেবো। তো আপনি যখন আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করলেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, তো আমি তোকে ওইটুকুই বলবো যে আমরা বায়ো হ্যাজার্ডটাকে যাতে প্রিভেন্ট করি এর জন্য আমরা সেগ্রিগেশনের মাধ্যমে মানে কেমিক্যাল গুলোকে ভাগ করে রাখি, মানে এইটুকু কি বলবো না, মানে একটু বেশি করে বলবো, ঠিক বুঝতে পারছি না। না বেশি করে বলার কিছু না, তুমি এটাই বলবে যে আমাদের হেলথ কেয়ার যে সেন্টার যেখানে আমাদের বায়োমেডিক্যালটা তৈরি হচ্ছে, এরকম মিউট করো, যেখানে তৈরি হচ্ছে আমাদের যে মানে আমাদের হেলথ কেয়ার ফেসিলিটিতে যে ওয়েস্ট গুলো তৈরি হয় সেগুলো আমাদের
বায়ো হ্যাজার্ড বা মানে সেগুলো যেহেতু অ্যানাটমিক্যাল ওয়েস্ট বা কিছু মানে যেগুলো কন্টামিনেটেড ওয়েস্ট বলে সেগুলো আমাদের বায়ো হ্যাজার্ডটাকে বাড়ায় বা এনভায়রনমেন্ট পপুলেশন করে, সেগুলোকে যদি আমরা এমনি ছড়িয়ে দিই, বিকজ কি ওগুলো যেহেতু কন্টামিনেটেড সেগুলো আমাদের ইনফেকশন ছড়াতে বেশি, তাই জন্য সেগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেল করব যাতে বায়ো হ্যাজার্ডটাকে আমরা কমাতে পারি। মানে এইটুকু একটু ভেঙে বলবে, তুমি যেটা বলেছো ঠিকই আছে, বায়ো হ্যাজার্ডকে কমানোর জন্য আমরা বলি এটা, এইটুকু ভেঙে বলা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার বলো বায়োমেডিকেল ওয়েস্টের বাকেট কি কি কালার কোডের বাকেট আছে? রেড, ইয়েলো, ব্ল্যাক, দেন ব্লু, হোয়াইট। রেডে সব প্লাস্টিক ওয়েস্ট ফেলা হবে, ইয়েলোতে হিউম্যান ওয়েস্ট, ব্ল্যাকে হচ্ছে জেনারেল ওয়েস্ট, আর হচ্ছে হোয়াইটে সব সার্ফ ইনস্ট্রুমেন্ট, আর হচ্ছে ব্লু যেটা আছে সেখানে সব গ্লাস ম্যাটেরিয়াল। তুমি বললে রেডে আমরা প্লাস্টিক ওয়েস্ট, হ্যাঁ বলো। আর হচ্ছে ওই গ্রিনটা হচ্ছে অ্যাড হয়েছে ওয়েট মেটেরিয়ালস গুলো ফেলার জন্য, ওয়েস্ট কোনো ফুড পার্টিকেলস ওই- এগুলো ফেলার জন্য ওই হ্যাঁ ইয়েটা অ্যাড হয়েছে না, গ্রিন কালারটা। হ্যাঁ 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 এটা কি হয়েছে যে গ্রিন কালারটা অ্যাড হয়েছে আর ব্ল্যাকটা উঠে গেছে, মানে এখন প্রতিটা পেশেন্টের কাছে এক হ্যাঁ একটা করে মানে ফুড বোল দেওয়া হয়, যে হ্যাঁ সেখানে পেশেন্টের যে মানে নন কন্টামিনেটেড যেগুলো সেগুলো ফেলা হচ্ছে আর ব্ল্যাকটাকে তুলে দেওয়া হয়েছে। না, ব্ল্যাকটাতে আমরা যেগুলো আমাদের মানে ফুড যেগুলো হচ্ছে পচনশীল সেগুলোকে আমরা গ্রিনে ফেলছি, মানে পেশেন্টের কাছে রাখা হচ্ছে যে ফুড আইটেম যেগুলো সেগুলো ফেলার জন্য। আর ব্ল্যাকে হচ্ছে আমরা কি ফেলি, যে কাগজ বা বোর্ড বা মানে আমাদের ওয়ার্ডে যেগুলো মানে মেডিসিনের খাপ, এগুলো কোথায় ফেলবো আমরা, সেগুলো আমরা ব্ল্যাকে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে কি কোয়েশ্চেন বলতে গিয়ে ভুলে গেলাম। হ্যাঁ, বলে যে রেডে হচ্ছে প্লাস্টিক মেটেরিয়ালস গুলোকে আমরা ডিসকার্ড করি, তাহলে আমরা ব্লাড ব্যাগটা কোথায় ডিসকার্ড করবো? ইয়েলোতে ডিসকার্ড ব্লাড করবো। ব্যাগ আমরা হচ্ছে ডিসকার্ড করবো না, সেটাকে হচ্ছে আমরা ল্যাবে পাঠাবো। একজন বলো, বোঝা যাচ্ছে না। বললাম যে কি ব্লাড ব্যাগ যেটা আছে সেটাকে হচ্ছে আমরা কখনোই ডিসকার্ড করবো না, সেটা আমরা হলো ল্যাবে পাঠাবো ওটাকে প্যাক করে। কারণ ব্লাড ব্যাগ এমনি ওটা ডিসকার্ড করা যায় না, ওটাকে ফার্স্টে অটোক্লেভ করা হবে, তারপর ওটা ডিসকার্ড করা হবে, কারণ যেহেতু ওটাতে ব্লাড আছে। যেহেতু ওরকম হ্যাঁ করতে গেলে তো আমাদের তাহলে যে টেস্ট মানে যেগুলো আমরা মানে যে ভাইল গুলোতে আমরা ব্লাড টানছি, তো সেগুলো যদি কোনো কারণে আমাদের মানে না পাঠাতে পারি বা হচ্ছে কিছু ফিরে আসে, তাহলে সেটাও তো আমাদের লেবেল করে ল্যাবেই পাঠাতে হবে। না, ল্যাবে পাঠানো না, যদি এইরকম মানে বলছি শোনো, যে সমস্ত হসপিটালে যদি এরকম ব্যবস্থা থাকে যে অটোক্লেভিং করা হয়, তখন আমরা সেগুলোকে ল্যাবে পাঠাবো। কিন্তু জেনারেলি সমস্ত জায়গায় এটা হয় না, তখন আমরা ইওলোতেই ডিসকার্ড করবো, কারণ ওটা ইওলোতে ডিসকার্ড করার পর যখন ম্যানেজমেন্ট হবে ওগুলো গিয়ে ইনসিনারেশন হবে, ওখানে গিয়ে ওটা অটোক্লেভিং হবে বা মানে স্টেরিলাইজেশন হবে, ঠিক আছে? তাহলে তখন আমরা ওটাকে ইওলোতেই ডিসকার্ড করবো। তো বলছি যে কি আমাদের যদি ধরা হয় যে ব্লাড ব্যাগ আমরা কোথায় ডিসকার্ড করবো, তাহলে আমরা কি বলবো যে ল্যাবে পাঠাবো, ইওলোতেই নাকি বলবে, বলবো যে ইয়েলো? ইওলোতেই আগে বলবে, তারপরে যদি তোমাকে আরো কিছু কনফিউজিং কোয়েশ্চেন ধরে তখন তোমরা বলবে যে আমরা লেবেল করে ল্যাবে পাঠাতে পারি অটোক্লেভ করে, তারপর ডিসকার্ড করার জন্য। ঠিক জেনারেলি আছে। যদি তোমাকে ধরে যে ব্লাড ব্যাগ কোথায় ডিসকার্ড করবো, ইওলোই বলবে। আর বলছি যে ইসিজি লিডটা এটা কোথায় ডিসকার্ড করবো? ইসিজি লিড, ইসিজি লিডটা মেবি রেডে ডিসকার্ড হয়, ভুলে গেছি। হোয়াইটে করবে না, আমাদের যেরকম কারণ এক মেটেল একজন এক থাকে একজন ওতে। এক এক রকম বলেছে। কারণ যে একজন বলছে হ্যাঁ যে ওটাতে যেহেতু মেটাল থাকে তার জন্য, কেউ বলছে যে ওটা ব্লুতে ডিসকার্ড করতে, কেউ বলছে যে ওটা যেহেতু হিউম্যান বডির সাথে কন্ট্যাক্ট, তো বলছে যে ওটা হচ্ছে ইয়েলোতে ডিসকার্ড করতে। আবার যে আমাদের ইনফেকশন কন্ট্রোল, যে এক এক সময় এক একজন আসে এক এক রকম বলে, যে এক এক সময় এক এক রকম এটা চেঞ্জ হচ্ছে। তারপর আবার কেউ বলেছে এটাতে আবার প্লাস্টিক থাকে উপরের পোর্শনটা, তো এটা আবার রেডে ডিসকার্ড করতে। তো এটা নিয়ে একটু কনফিউশন আছে, একটু যদি ক্লিয়ার করে বলে দিন তাহলে ভালো হয়।
এটাকে তোমরা রেডেই ডিসকার্ড করবে, ঠিক আছে, যেহেতু প্লাস্টিক আছে। যদি এটা খুব বেশি সয়েলড হয়, বডি ফ্লুইডের সাথে যদি সয়েলড হয়ে যায়, তখন সেটাকে ইয়েলোতে ডিসকার্ড করবে, না হলে তোমরা রেডেই ডিসকার্ড করবে এটাকে, ইসিজি লিডটাকে, ঠিক আছে। ওকে ম্যাম। মানে এটাই আমার মনে হচ্ছে, তাও আমি একবার দেখে নেবো, দেখে তোমাদেরকে যদি অন্য কিছু হয় তোমাদেরকে বলবো, ঠিক আছে। ঠিক আছে। এবার সাইটোটক্সিক ড্রাগ আমরা হ্যাঁ বলো ইগুলোতে বলো। ডিসকাস করবো। হ্যাঁ সাইটোটক্সিক কি ড্রাগ আমরা বলছিলে বলো। ইগুলোতে ডিসকাস করবো। বলছি এই মানে এই ডিসকাস করার ব্যাপারটা তো পুরোটা ভাগ্যের ওপর। আমাকে তো থার্ড ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিল ব্লাড ব্যাগ কোথায় ডিসকাস করা হয়, তখন আমি বলেছিলাম ইয়োলোতে। তো যিনি ম্যাডাম ছিলেন তিনি বলছেন যে না, রেডে ডিসকাস করা হয়। আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো কেন, তো তখন আমি বললাম যে এটা ওখানে যে কেমিক্যালটা থাকে সেটা হচ্ছে ওই যখন প্লাস্টিক ইয়ে করা হয় তখন ওটা প্লাস্টিকটাকে গলিয়ে দিতে পারে, তো তার জন্য ওটা রিসাইকেল হয় যেহেতু রেটের জিনিসগুলো। তো এটাই উদাহরণটা দিয়েছিলাম, তো উনি আমার উদাহরণ একদম পছন্দ হয়নি আর আমাকে ভাইভাতে ওর জন্য প্রচুর নাম্বার কম দিয়েছিল। তো কিন্তু তখন তারপর আমি বাড়িতে এসেও দেখেছি ওটা ইয়োলোতেই হবে, ব্লাড ব্যাগ ডিসকার্ড করা হয় ইয়েলোতে ইয়োলোতে। হবে, কারণ ব্লাড ব্যাগ হচ্ছে আমরা ইনসিনারেশন করি, আর ইয়েলো বাকেটের যে সমস্ত ওয়েস্ট গুলো সেগুলো ইনসিনারেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট করা হয়, তাহলে আমরা ব্লাড ব্যাগটাকে ইয়েলোতেই ফেলি। হ্যাঁ, কিন্তু ওই ম্যামের ওই আমার উত্তরটা পছন্দ হয়নি। উনি ভাবছিলেন যে রেডেই ডিসকার্ড করা হয়, তো আমি মানে একটু তর্ক করে ফেলেছিলাম। তো তার জন্য মানে ওনারা মনে হয় যা বলবে তাই চুপ করে শুনে নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, তর্ক করতে গেলেই খারাপ। আমি ওটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে ম্যাম ইয়েলোতে ডিসকার্ড করা হয়, কারণ হচ্ছে ব্রেডের জিনিসগুলো রিসাইকেল হয়, আর রিসাইকেলে ব্ল্যাক ব্যাগটার মধ্যে যে কেমিক্যাল থাকে সেটা দিলে ওটা রিসাইকেলে প্রবলেম হবে। তো তার জন্য মানে আমি পড়ে গেছি, তার জন্য আমি বলছিলাম, কিন্তু ওনার ওটা পছন্দই হয়নি। আর যেহেতু আমি একটু তর্ক করে ফেলেছিলাম, তো তার জন্য আমাকে মানে নাম্বারটা আমার অনেকটা কম হয়েছে ওটার জন্য। আর কি করবে। বলো তো, ব্লু বাকেটে আমরা যেগুলো ফেলি সেগুলো আমরা লাস্টে কিভাবে ম্যানেজ করি, ব্লু বাকেটের ওয়েস্ট গুলোকে? ডিসইনফেকশন করা হয়, তার না হলে অটোক্লেভিং করা হয়। অটোক্লেভিং করা হয়। আর আর পিপিসি বলছি কন্টেনার কোনটাকে বলে? হ্যাঁ বলো। বিটি যে সেটটা, ব্লাড ট্রান্সমিশন সেটটা তো রেডেই ফেলবো। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন সেটটা রেডে ফেলবো। পিপিসি কন্টেনার কোনটাকে বলা হয়? পাঞ্চার প্রুফ কন্টেনার, যে হোয়াইট কন্টেনার থাকে যেটাতে আমরা নিডিল ডিসকার্ড করি, সেটা হচ্ছে, বা কোনো শার্প ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিসকার্ড করি, সেটাকে হচ্ছে পিপিসি কন্টেনার বলা হয়, পাঞ্চার প্রুফ কন্টেনার। এবার ধরো তুমি একটা পেশেন্টকে ইনজেকশন দিলে, তারপরে ওই সিরিঞ্জ নিডল ওটাকে কি করবে? এখন তো পাঞ্চার প্রুফ কন্টেনার মানে আমরা যখন মানে পড়েছিলাম তখন হাইপোক্লোরাইডের সলিউশন রাখতে হতো, কিন্তু এখন তো পাঞ্চার প্রুফ কন্টেনারটা খালি রাখা হচ্ছে। খালি রাখা হয়, এখন হাইপোক্লোরাইড সলিউশন এখন হয় না। এবার বলো, তুমি একজন পেশেন্টকে ইনজেকশন দিয়েছো, তারপরে ওই সিরিঞ্জ নিডল ওটাকে কি করবে, কিভাবে ডিসকার্ড করবে? বলছি যে আমার নিডলটা জানার ইচ্ছে, মানে আমরা কি এখন হাফ কাটারে ওটা কাটবো? ওটা তো এখন বন্ধ করে গেছে, এখন তো হাফ কাটার ইউজ করা হয় না। না, করা হয়, মানে ওটা আমি জানি না ঠিক। হাফ কাটারে কাটা হয় তো, বন্ধ হয়ে গেছে, ওটা তো আমি জানতাম না। আবার হসপিটালে এখন আর হাফ কাটার ইউজ করা হয় না। হাফ কাটার যদি না থাকে, হসপিটালে হাফ কাটার ইউজ হয় না, কারণ হচ্ছে হসপিটালে একটা ওই যেটাতে আমরা পুড়িয়ে ফেলি নিডলটাকে, ওটা থাকে তো। মাঝখানে আমি মানে তারপর ওটা হাফ কাটারটা মানে পুড়িয়ে ফেলাম ওই ব্যাপারগুলো। মাঝখানে সেকেন্ড ইয়ার যখন ছিলাম তখন পর্যন্ত দেখতাম যে ব্যাপারটা ছিল, থার্ড ইয়ারে উঠে আর ওই হাফ কাটার পুরো ব্যাপারটাই আর তারপর থেকে দেখি না। তারপর শুনেছিলাম যে এরকম যে ওটা এখন আর ইউজ হয় না, কারণ 1% হাইপোক্লোরাইড সলিউশনে ডিপ করে রাখা হচ্ছে, তার জন্য নাকি ওটার ইউজ হচ্ছে না। মানে আগে তো যেটা জানতাম যে ওটা নিডল স্টিক ইনজুরির জন্য হচ্ছে হাফ কাটার ইউজ করা হয়, কিন্তু তারপর এখন আর জানি না।
একবার বলে বলছি দিন। যে ম্যাম আমাদের না একটু যেটা হচ্ছে কারেন্ট যে আপডেট গুলো আছে, যেরকম অনেক কিছুই হচ্ছে আমরা যেরকম এখন প্রাইভেট সেক্টরে যেরকম কাজ করছি, এক একটা হসপিটালে এক এক রকম প্রোটোকল ইউজ হয়। তাও তো একটু এখন যেটা কারেন্ট যে আপডেট গুলো আছে যে হসপিটালে কি কি ইউজ হচ্ছে না হচ্ছে, আমরাও যখন পড়ছিলাম ফার্স্টে হচ্ছে কাটার ইউজ হতো, পরে দেখলাম যে বার্ন করা হচ্ছিল নিডল গুলাকে, তারপরও সেটাকে শুধু যে আমাদের যে সিরিজটা আছে সেটাকে রেডে ফেলা হচ্ছে। তো এখন মানে কারেন্ট তো আমরা এত 1 বছর তো হয়ে গেল, 1.5-2 বছর হয়ে গেল যে আমরা প্রাইভেট সেক্টরে করছি, তো আমাদের এখন গভর্নমেন্টে যে কারেন্ট কি প্রোটোকল চলছে সেটা জানা নেই, তো দেখো, সেটার আমি ব্যাপারে তো একটু গভর্নমেন্টের যদি আন্ডারে বললে ভালো হয়। করি, এনএমএইচএম এর আন্ডারে, এখানে আমরা এখনো হাফ কাটার ইউজ করি, ঠিক আছে? হাফ কাটার ইউজ করি আর সিরিঞ্জটাকে রেডে যেমন ডিসকার্ড করা হয় করি, কিন্তু হাফ কাটারটা যদি না ইউজ হয়, এটা আমি জানি না, তাহলে একটু জেনে কালকেই আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এটা আমারও তাহলে জানা নেই, হাফ কাটার আমরা এখনো আর ইউজ আমি করি একটা এখানে। ইউটিউব চ্যানেলেও দেখছিলাম, ওখানে নিডল স্টিক ইনজুরিটা দেখছিলাম, তো ওখানেও বললো যে মানে আমরা কোনো প্যানিক করব না এসব করার পর লাস্টে বলেছিল যে ওখানে মানে অপশনে লেখা ছিল হাফ কাটা, তো উনি বললেন যে এখন তো আর হাফ কাটার ইউজ হয় না বা ওটা ইউজ হয় না, তো আমরা ওটাকে ডিরেক্ট পাঞ্চার প্রুফ কন্ট্রাক্টে ফেলে দেবো। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, মানে আমি যদি দেখছি। পাঞ্চার প্রুফ কন্টেনার তো দেওয়া হয় ওর জন্যই, কারণ হচ্ছে যাতে ওই নিডলটা পাঞ্চার না হয়। যদি হাফ কাটারে ইউজ করাই হয় তাহলে তো পাঞ্চার প্রুফ দেওয়া হচ্ছে কেন? হ্যাঁ, পাঞ্চার প্রুফ কন্টেনার তো শুধু নিডিল না, আরো অনেক কিছু শার্প ইনস্ট্রুমেন্ট, আমার স্ক্যালপেল টাইপের সবকিছুই ফেলা হয়। তো ওটাকে আমরা এতদিন হাফ কাটারে কেটে বা পুড়িয়ে নিয়ে তারপরেই ফেলতাম, কিন্তু এখন যদি রিইউজেবল এর জন্য হয়তো এটা বন্ধ করা হয়েছে, আমরা জানি না, কারণ আমাদের এখনো গভর্নমেন্ট সেক্টরে জব করি, এখনো হাফ কাটার। তো আমি একবার নতুন গাইডলাইনটা দেখে নিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? আজকেই জানিয়ে দেবো গ্রুপে। আচ্ছা। দিদি আমি যে হসপিটালে মানে ট্রেনিং করতাম ওখানেও হাফ কাটার আর ইউজ করা হতো না থার্ড ইয়ার থেকে, তারপর বলেছিল যে ইয়েও করা হবে না, ওই মানে পুড়িয়ে দেওয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো তাহলে ওটা একটু দেখে বলেই দিও। সরি, আজকে আমি তোমাদেরকে দেখে জানাচ্ছি এটা, ঠিক আছে? তা তুমি বলো তো, বললে যে নিডল স্টিক ইনজুরি হলে আমরা কি করব, কি ম্যানেজমেন্ট করব? সবার ফার্স্টে হচ্ছে আমরা মানে প্যানিক করব না, সেটাকে রানিং বা সোপ ওয়াটারে সেটাকে হচ্ছে প্রথমে হলো ডিপ করে রাখবো, মানে ধুবো রানিং ওয়াটারে। আর হচ্ছে ওটাকে স্কুইজ করব না বা সেটাকে হচ্ছে প্রেস করে রাখবো না, ইমিডিয়েটলি ওটাকে ধুতে হবে। তারপরে যে হলো ওয়ার্ডে যে ইনচার্জ যে আছে তাকে ইনফর্ম করতে হবে, এবং তারপর হচ্ছে এমার্জেন্সিতে গিয়ে যেটা আমাদের ভ্যাকসিনেশন আছে সেটাকে প্রোটোকল হিসাবে নিতে হবে, তারপর টেস্ট গুলো করতে হবে। নন আমাকে কেস হয় মানে আমরা কোনো আগে পেশেন্টকে ভ্যাকসিন নিয়ে দিতে নেবে। যদি আমি বলছি বলবো। বলো বলো। ও যেটা বললো যে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে যদি আমরা একটা নন কেস হয় মানে আমরা ইনজেকশন দিতে দিতে আমাদের হচ্ছে নিডল স্টিক ইনজুরি হলো বা কোনো পেশেন্টের, তাহলে সেই পেশেন্টের আমরা গিয়ে আগে সেরোলজি দেখবো। যদি সেই পেশেন্টের নর্মাল থাকে তাহলে আমরা কোনো কিছু দরকার নেই আমাদের। কিন্তু যদি আমাদের ওটা আননোন কেস হয় তখন আমরা হচ্ছে পেপ যেটা পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস, তখন আমরা সেটা নেব। কিন্তু যদি নন কেস হয় তাহলে আমরা আগে সেই পেশেন্টের সেরোলজি চেক করাবো, তারপরে যদি পজিটিভ কোনো নর্মাল থাকে তাহলে আমাদের কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, যদি মানে আমাদের যদি ক্ষেত্রে নন কেস হয়, মানে বেশি ডিপ হয়ে যায় তাহলে আমরা টিটি নিতে পারি, মানে যদি আমাদের বেশি পিক হয়ে যায়, আর না হলে কিছু দরকার নেই। হ্যাঁ, যদি আমরা জানি যে কোন পেশেন্টকে, মানে কোন পেশেন্টের থেকে আমাদের নিডল স্টিক ইনজুরিটা হলো, তাহলে নন কেস হলে আমরা পেশেন্টের সেরোলজি আগে করা আছে কিনা চেক করব। যদি না করা থাকে আমরা ইমিডিয়েট তার সেরোলজি টেস্ট করতে পাঠাবো, ঠিক আছে? যদি নন কেস হয়। আর আমাদের ইনজুরি যদি ডিপ হয় তাহলে আমরা তুমি টিটিটা নিতেও পারো যদি ডিপ হয় মনে হয়, আর যদি হালকা হয় তাহলে নেওয়ার দরকার নেই। তার তার যদি সেরোলজি তার নেগেটিভ থাকে তাহলে আর কোনো কিছু ম্যানেজমেন্ট দরকার নেই, জাস্ট আমরা ওটাকে রানিং ওয়াটারে আমাদের যেখানটা ইনজুরি হয়েছে সেটা ধুয়ে নেব। আর যদি আননোন কেস হয় তখন আমরা হায়ার অথরিটিকে ইনফর্ম করব, এবং পেপ যেটা সেটা আমরা 72 আওয়ার্স এর মধ্যে নেওয়ার চেষ্টা করব। আর ধরো তুমি আননোন কেসের ক্ষেত্রে তোমার এরকম হলো, তুমি পেপ নিলে, তারপর তুমি কতদিন পর তোমার সেরোলজি টেস্ট করবে? 3 মান্থ পর। হ্যাঁ, 3 মান্থস পর একবার, 6 মান্থস পর একবার।
ঠিক আছে, আর কারোর কিছু আজকে যদি কনফিউশন থাকে বলো। আমার বললেন যে যদি নোন কেস হয় তাহলে আমরা পেট নেব না, কিন্তু ম্যাম কনফিউশন হচ্ছে, এটা আমি ঠিক জানি না এটা। এইচআইভি বা এইডস এর ক্ষেত্রে তো ইনকিউবেশন পিরিয়ড, মানে এইচআইভির ক্ষেত্রে তো ইনকিউবেশন পিরিয়ড থাকে, হ্যাঁ। তো উম, তুমি সেটাই বলতে চাইছো, তাহলে পেট কি নেব না তাহলে ম্যাম? তাহলে তো সেরোলজি পজিটিভ আসবে না। তুমি কি বললে? তোমার কথাটা শোনা গেল না, আরেকবার বলো। হ্যালো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, শুনতে পেলেন? তোমার কথাটা শোনা যায়নি, আরেকবার বলো। ম্যাম বলছি যে মানে এইচআইভি বলুন, হ্যাঁ, যে কোনো মানে ইয়েরই ডিজিজেরই তো আমাদের ইনকিউবেশন পিরিয়ড হয়। তো ইনকিউবেশন পিরিয়ডে কি সেরোলজি তখন পজিটিভ বা মানে পজিটিভ আসে? ইনকিউবেশন মানে পিরিয়ডে থাকাকালীন আমি সেটাই বলতে চাইছি যে আমাদের সেরোলজি কি পজিটিভ আসে? মানে শিল্পা বলতে চাচ্ছে যে যদি কোনো পেশেন্টের সেরোলজি মানে সে হয়তো এইচআইভি ইনফেক্টেড কিন্তু সে এখনো ইনকিউবেশন পিরিয়ডে আছে, তার সেরোলজি পজিটিভ না, তো তাহলে তো তার মানে সেরোলজি নেগেটিভই আসবে। কিন্তু তাহলে কি পেপ নেওয়ার দরকার আছে? ওটাই বলতে চাচ্ছে কোশ্চেনটা। এইচআইভি ইনকিউবেশন পিরিয়ড কত? যদি আমাদের সেরোলজি নেগেটিভ থাকে আমরা দেখি, তাহলে আমরা নিই না পেপ। জেনারেলি তখন আমরা একটা টিটি নিই, তারপর টিটি নিয়ে চেক করি আমরা মানে সরি পিপি। যদি নন কেস হয় আমাদের, তাহলে আমরা টিটি নিই, তাহলে আমাদের আর পেপ নেওয়ার দরকার হয় না। হ্যাঁ ম্যাম, ইনকিউবেশন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকে এইচআইভির ক্ষেত্রে। তোমার কথাগুলো ক্লিয়ার আসছে না, আরেকবার বলো। আপনি বললেন না যে ইনকিউবেশন পিরিয়ড কত এইচআইভির? শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ বলো বলো, হ্যাঁ কত? ও বলছি ম্যাম, মানে মান্থ টু 10 ইয়ার্স পর্যন্ত তো ইনকিউবেশন পিরিয়ড থাকে এইচআইভির। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড তো মানতে পারবো, কিন্তু যদি কোনো পেশেন্টের মানে ইনকিউবেশন পিরিয়ডে থাকে, সেই ক্ষেত্রে আমরা নিই না। মানে নন কেস হলে পেপ নেওয়ার দরকার হয় না জেনারেলি, যদি তার সেরোলজি ম্যাম না, নেগেটিভ মানে থাকে। পেপ নেব কি ম্যাম, পেপ নেব কি নেব না সেটা বলছি না, আমি বলছি যে সেরোলজি কি মানে পজিটিভ আসে না নেগেটিভ আসে যদি না, ইনকিউবেশন পজিটিভ আসে পিরিয়ডে না, থাকে? নেগেটিভ আসে। নেগেটিভ আসে। ও আচ্ছা। ও তাহলে ম্যাম যদি তাহলে নিডল স্টিক হয়তো ইনজুরি হলো, তাহলে সেক্ষেত্রে তো যা নিডল স্টিক মানে হবে, প্রিকটা হবে, তাহলে তো সে মানে সেও তো এইচআইভি তে আক্রান্ত হওয়ার চান্স থাকে, তাই না ম্যাম? হ্যালো? হ্যাঁ দাঁড়াও, আমি এটা একটু দেখে বলছি, দাঁড়াও 1 মিনিট। ম্যাম বলছি মানে প্রতিটা ক্ষেত্রে যেটুকু আমরা জানি আমরা সেটুকু বলেই তো আমরা চুপ করে যাবো, মানে আর যে কিছু জানি বা এরকম মানে এইরকম দ্বিমত কোনো কথা তো আমরা ওখানে গিয়ে বলবোই না প্রথমত। মানে যেটুকু আমরা শুধু নর্মাল যেটুকু জানি শুধু সেটুকুই তো বলবো ইন্টারভিউ গিয়ে। কিন্তু ওনারা যদি তোমাকে জিজ্ঞেস করেন, তখন তো তোমাকে কিছু অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, মানে ক্রস কোশ্চেন করলে তখন অ্যান্সার দিতে হবে।
বলছি যে আমি যেরকম জানি যে এইচআইভি বা হলো নিডল স্টিক ইনজুরির জন্য যদি কখনো যদি হয় তাহলে তো আমাদের হলো পেপটা সেটা নিতেই হয়, যেটা আমাদের হলো ভ্যাকসিনটা যে আছে ওটা নিতে হয়, কারণ অন্য যদি কোনো পেশেন্ট যে আসছে যার এইচআইভি এখন নেগেটিভ আছে, আমরা তো জানি না যে ও তো আবার ইনকিউবেশন যদি পিরিয়ড যদি থাকে পেশেন্টটা, যদি ওর পরে যদি পজিটিভ হয় আর সেটা যদি আমারও যদি পরে যদি পজিটিভ আসে, কখনো কখনো পেশেন্টের তো হ্যাঁ, এরকমও হয়ে থাকে। আমিও এটাই শুনেছিলাম যে নিডল স্ট্রিক হলে পেপ নিতেই হবে, সে সেরোলজি নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমি এরকমই শুনেছিলাম, ওই জন্যই আমি একবার জিজ্ঞেস করলাম কনফার্মেশনের জন্য। আর হচ্ছে টেস্টের কথা, সেটা আমাকে হলো পরে একবার 3 মাসে করতে হবে, একবার 6 মাসে করতে হবে। আর এইচআইভির ক্ষেত্রে তো 10 বছর পর্যন্ত সম্ভাবনা থাকে ওটা পজিটিভ হওয়ার, আর সেটা তো বডির মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, কার বডিতে কেমন ইমিউনিটি পাওয়ার হিসেবে সেই যে সেটা আছে আমাদের বডিতে কি করে রিয়াকশন করছে বা কার কত ইমিউনিটি হচ্ছে কম আছে, তখন সেটা সেভাবে এফেক্ট করে। তো একটু যদি উম, আমি তো জানি এটা, তো অন্য কেউ যদি জানে তাহলে বললে ভালো হয়, যদি এটা যদি ইনকারেক্ট থাকে। তো আমার মানে আমি যতটা জানতাম সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের এইচআইভি নেগেটিভ থাকে, আর তাকে আমরা অবশ্যই জিজ্ঞেস করবো যে তার ক্ষেত্রে এরকম কিছু মানে হওয়ার চান্স আছে কিনা, বা সে এরকম কিছুতে এক্সপোজার ছিল কিনা। যদি ভাইরাল লোড মানে যেই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যদি ভাইরাল লোড খুব বেশি না হয়, মানে ভাইরাল লোড যদি না হয় তাহলে সে অন্য কাউকে ইনফেক্ট করতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের পেপ নেওয়ার দরকার হয় না। কিন্তু যদি ভাইরাল লোড বেশি থাকে তখন আমাদের পেপটা নিতে হবে। তো আমরা যখন পড়েছিলাম বা আমার যতটুকু জানা আছে সেই ক্ষেত্রে যদি নোন কেস হতো তখন পেপ নেওয়ার দরকার হতো না। এবার তোমরা যেটা বলছো সেটাও ঠিক যে যদি সে উইন্ডো পিরিয়ডে বা ইনকিউবেশন পিরিয়ডে থাকে তাহলে তো পরে সেটা এফেক্টেড হওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এটা আমি একবার দেখবো তাহলে, দেখে তোমাদেরকে ঠিকঠাক বলবো। এখন আমি কনফিউশন হয়ে কিছু বলছি না। আর ম্যাম আমরা জানি যে কারো যদি এই সেরোলজি পজিটিভ বা অনেকের, আমরা যে হসপিটালে করি সেই হসপিটালে অনেক কেস দেখা গেছে যে পেশেন্ট গুলো মানে লেবারেও এরকম একদম হচ্ছে যখন একদম এমার্জেন্সি সিচুয়েশনে আসবে, যে মানে যে মুহূর্তে একদম সব টেস্ট বা সেগুলো করাও পসিবল হয় না। অনেক মাদার বা এরকম সময় আসে যে মানে ডেলিভারি এখনই হয়ে যাবে, মানে এমার্জেন্সি করতে হবে, সেই মুহূর্তে হচ্ছে ব্লাড স্যাম্পেল হচ্ছে গিয়ে মানে পাঠাতে ল্যাবে গিয়ে পাঠায়, সেই টেস্টের রিপোর্ট আস্তে আস্তে এদিকে মানে অপারেশনও হয়ে যায়। পরে জানতে পারে যে তখন যে পেশেন্টের হেপাটাইটিস বি বা হচ্ছে এইচআইভি পজিটিভ আছে, সেক্ষেত্রে বেশিরভাগ পেশেন্টরা তো বলতেই চায় না যে ওদের হচ্ছে পজিটিভ আছে। ওরা তো সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে হাইড করে রাখে, ওরা জানেও তা সত্ত্বেও কিন্তু ওরা বলতে চায় না। এরকম মানে আমি কেস দেখেছি 2টা এরকম। তার জন্য যে আপনি যে বললেন যে কি হিস্ট্রি নিতে হবে, ওকে আগে জিজ্ঞেস করতে হবে, ওকে জিজ্ঞেস করলেও তো সে বলতে চায় না অ্যাকচুয়ালি। কিন্তু ওই এখন তো হচ্ছে গ্লুকোমিটারের মতো তো ইয়েরও স্ট্রিপ পাওয়া যায়, ওটাই মানে ওখানে তো বলছিলাম যে সবসময় এইচআইভি আগে কিট আছে, করানো হয়, ঠিক আছে তো। এইচ বেসিএলজি, এইচ হেপাটাইটিস বি, সিফিলিস এগুলোর এখন একটা কিট টেস্ট হয়। যখন ওরকম এমার্জেন্সি পেশেন্ট আসে তখন আমরা ব্লাড ল্যাবে না পাঠিয়ে আগে কিট টেস্ট করে নিই। বুঝেছো? ঠিক আছে। এখন এমনিতেও যখন আমরা মানে সাব সেন্টার এগুলোতে যখন এএনসি মাদার আসে ফার্স্ট আমাদের কাছে চেক আপের জন্য, তখন এগুলো আমরা আগে কিট টেস্ট করে নিই যে তাদের পজিটিভ কিছু আছে কিনা। যখন এরকম এমার্জেন্সি পেশেন্ট আসে তখন আমরা কিট ইউজ করি। কিন্তু যেটা আর তোমরা বললে যে ওই কি বলে যদি কেউ ইনকিউবেশন পিরিয়ডে থাকে, সেটা আমি আবার দেখে তোমাদেরকে বলবো, ঠিক আছে? ওটা আর ঠিক আছে, পিপি ওকে ম্যাম। ডোনিং ডোপিং এই দুটো বলবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে তিনটে আজকে আর কোয়েশ্চেনের কিছু কনফিউশন ছিল, একটা ওই পিপির, আর একটা হচ্ছে এটা, আর মাঝখানে একটা কিসে আর একটা আপনি বললেন যে ওটাও জানাবেন, ভুলে গেলাম। আর ওই ইয়েটা ব্লাড ব্যাগটা। ব্লাড ব্যাগ ইসিজি লিডটা ইসিজি লিডটা বললাম, ইসিজি লিডটা হচ্ছে তোমরা এটা করবে রেডে
মানে রেডেই ডিসকার্ড হয়, যদি ইসিজি লিড কখনো বডি ফ্লুইডে সয়েলড হয়ে যায় তখন সেটা আমরা ইয়েলোতে ডিসকার্ড করব, ঠিক আছে? আচ্ছা, আর এই দুটো আমি জেনে তোমাদেরকে আজ রাতের মধ্যে গ্রুপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আজকে তাহলে শেষ করছি এখানে ক্লাসটা। তোমাদের কেমন লাগলো একটু জানিও ক্লাস, আর কি আর কি কি তোমরা কেউ কিছু বললে? হ্যালো, বললাম থ্যাংক ইউ দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই পড়াশোনা করো। আর ওই দুটো আমি আজকেই জানাচ্ছি। আর যদি তোমাদের এরকম কিছু পেডিয়াট্রিক তোমাদের যেটা কালকে বাকি ছিল ওইটা কালকের মধ্যে পারমিতাদি শেষ করে দেবে তোমাদের। আর কি কি টপিক যদি তোমরা একটু সাজেস্ট করো ভালো হয়, আমাদেরও সুবিধা হয় সেগুলো পড়াতে, নাহলে ক্লাস রেগুলারলি চলবে, ঠিক আছে? দিদি বলছিলাম যে কালকের ইয়েতে জয়েন করতে পারিনি, তো কালকেরটা তো ভিডিও মানে রেকর্ডিংও আসছে না, তাহলে ওইটা কি করে পাবো? কালকে পেডিয়াট্রিকের, হ্যাঁ, কালকে যে ইন্টারভিউ ক্লাসটা হচ্ছে ওটা রেকর্ড হয়নি, ওটা দেখছি আমি। পারমিতা দিদি বলেছে যদি নোট পাওয়া মানে নোটটা যদি শেয়ার করা যায় নোট শেয়ার করে দেবে তোমাদেরকে কালকে যতটুকু পড়ানো হয়েছে, ঠিক আছে। ঠিক আছে? আর আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে, দেখে নিও, পিপিইটাও থাকবে, দেখো, ঠিক আছে? রাখলাম তাহলে, ঠিক আছে, Thank you, থ্যাংক ইউ দিদি। ম্যাম, গুড নাইট। গুড নাইট।